odd, খুবই odd. Okay. So today we'll discuss about the foreign policy. Then we'll discuss about the factors influencing foreign policy. Then we'll discuss two dimensions of the foreign policy, isolationism and interventionism. Then we'll talk about the interplay of domestic and international politics. We'll talk about the lobbies and interest group. And finally, we'll talk about soft power, যেটাকে আমরা এখন বলি smart diplomacy বলি, okay? আচ্ছা, foreign policy কি? Do you have any তোমার হচ্ছে understanding what is foreign policy? Anyone can tell me what is foreign policy? Anyone? What is foreign policy? স্যার যে বাহিরের দেশের সাথে যে মানে নীতিগুলা মেনটেন করে হচ্ছে যে আমরা সম্পর্কগুলাকে রক্ষা করি, দ্যাট ইজ ফরেন পলিসি। এটা জিনিস মাথার মধ্যে রাখবা, পৃথিবীতে প্রত্যেক রাষ্ট্রই হচ্ছে আলাদা আলাদা রাষ্ট্র, তাই না? এবং প্রত্যেক রাষ্ট্রের স্বার্থ কিন্তু আলাদা। আমরা স্টেটের ক্লাসে উই হ্যাভ অলরেডি ডিসকাসড, ওকে? সো মানে ইচ স্টেট দে হ্যাভ দেয়ার ওন মানে এজেন্ডা এন্ড দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট। দুই রাষ্ট্রের ইন্টারেস্ট কখনোই একদম সেম টু সেম মিলে যদি যেহেতু পাশাপাশি, তাহলে দুটো দেশ মিলে একটা দেশ হইতো। সো আলাদা আলাদা ইন্টারেস্ট বলেই আলাদা আলাদা রাষ্ট্র। কিন্তু এরপরও এখন দেখো পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 196 কান্ট্রিজ, হ্যাঁ, তাদের আলাদা আলাদা সবার আলাদা আলাদা নিজস্ব স্বার্থ আছে। প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা স্বার্থ আছে। তোমাদের যেরকম তোমাদের একটা ফ্যামিলিতে প্রত্যেক মানুষের আলাদা আলাদা স্বার্থ আছে। সো তুমি দেখবা যে সবাই তখন কি করে, তোমাদের এক একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির সঙ্গে নেগোসিয়েট করে, নেবারদের সঙ্গে নেগোসিয়েট করে। তো স্টেটের জায়গাটা ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে প্রত্যেক রাষ্ট্র সে তো আর ইন্ডিভিজুয়ালি তো সে তো সেলফ সাফিসিয়েন্ট না, তাই না? সব রাষ্ট্র, একটা রাষ্ট্র কি সেলফ সাফিসিয়েন্ট সব দিক থেকে? নো স্যার। সো তাকে তোমার হচ্ছে টু সার্ভাইভ, তাকে আরেকটা রাষ্ট্রের সঙ্গে কি করতে হয়, একটা রিলেশনশিপে যেতে হয়। সো সে যে আরেকটা রাষ্ট্রের সঙ্গে রিলেশনশিপে যাবে, কি উপায়, রিলেশনশিপটা কেমন হবে, ওকে? বুঝছো জিনিসটা? সো কেমনে সে আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে, কি উপায়ের মধ্য দিয়ে, হ্যাঁ, কার কার সাথে কি কি সম্পর্ক থাকবে, এই জিনিসটাকে ডিফাইন করার নামই হচ্ছে ফরেন পলিসি। বুঝছো? স্যার ক্লিয়ার? স্যার ফরেন পলিসি আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই দুইটা কি সেম? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা পার্ট হচ্ছে ফরেন পলিসি। ওকে স্যার। বুঝছো? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে আরো অসংখ্য ইস্যু আলাপ হয়, ইন্টারন্যাশনাল ট্রিটি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, হ্যাঁ। আজকে আমরা শুধু হচ্ছে ফরেন পলিসি, একটা রাষ্ট্রের, হ্যাঁ, উইল টক অ্যাবাউট দ্য স্টেট ফরেন পলিসি, ওকে? George Smolensky defined it as the system of activities evolved by communities for changing the behavior of other states and for adjusting their own activities to the international environment. Foreign policy must shed light on the ways states attempt to change and succeed in changing the behavior of other states. So যেটা বলছি যে প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব আলাদা আলাদা এজেন্ডা থাকে, এবং কোন রাষ্ট্রই যেহেতু সে একাই সেলফ সাফিসিয়েন্ট না, দে নিড টু মেক রিলেশনশিপ উইথ আদার সোসাইটিজ এন্ড কান্ট্রিজ। সো মানে কিসের ভিত্তিতে এই সম্পর্কটা তৈরি হবে, এটাকে আমরা বলি ফরেন পলিসি। কয়েকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে তোমরা দেখো যে চায়না তার এই যে এটার নাম কি, অনেকগুলো রাষ্ট্রের উপর তার কর্তৃত্ব বলো এগুলোকে টিকিয়ে রাখার জন্য, তাই না, তারা একটা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ করেছে, হ্যাঁ। দিস স্ট্র্যাটেজি ইজ ন্যাশনাল টু ডেভেলপ স্ট্রঙ্গার ইকোনমিক টাইজ ইন আফ্রিকা, ইউরোপ এন্ড নর্থ আমেরিকা, ইউরোপিয়ান সোসাইটিজ। ইউনাইটেড স্টেটস এক্সারসাইজেস ফরেন পলিসি থ্রু ইকোনমিক, লাইক আমি এগুলো নিয়ে আলাপ করব, ইকোনমিক এইড লাইক অ্যাক্টিভিটিস, তাই না? এই যে যেমন হচ্ছে তারা হচ্ছে কি করে, আমাদের এখানে ইউএসএইড টাইপের হচ্ছে, তাই না, তারা হিউম্যান এই যে কি এটাকে কি বলে, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস করে, তাই না? তারপর হচ্ছে তারা নানান দেশে এই ধরনের অ্যাক্টিভিটিস করে। সো ইট ইজ নট দ্য মেইন এজেন্ডা, দে আর নট গিভিং আস দ্য মানি, একদম যে ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে তা না। এটার বিহাইন্ড নানান ধরনের তোমার পলিটিক্স আছে, সে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে চাই, এগুলো নিয়ে আমি ক্লাসের পরে আলাপ করব। In a nutshell, a country's foreign policy has several components, including diplomacy, military and security policy, okay? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাষ্ট্র তার সিকিউরিটিটাকে খুবই খুবই মানে খুবই সিরিয়াসলি দেখে, হ্যাঁ, কারণ রাষ্ট্রের অস্তিত্ব খুবই সিরিয়াস কোশ্চেন। এই অস্তিত্বটা ইট কুড বি এন্ডেঞ্জার্ড
through the enemies of its own citizen, within its own citizenry, or from outside. হ্যাঁ, সো আউটসাইড সিকিউরিটিটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য তুমি দেখবা প্রত্যেক রাষ্ট্রের যে সেনাবাহিনীর যে ধারণা, এই যে এই ওয়ার অন টেরর 9/11 হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সকল রাষ্ট্রে যে তোমার হচ্ছে ফরেন পলিসি ডেভেলপ করেছে, যে আরেকটা রাষ্ট্রকে শত্রু আকারে জায়গা যে আমাকে ইনভেড করতে পারে টু সেফগার্ড মাই সেলফ, ওই জায়গা থেকে তারা মিলিটারিকে ডেভেলপ করেছে। এখন কিন্তু যে শুধু যে স্টেট ফ্যাক্টর এনিমি তা না, এখন নানান নন স্টেট ফ্যাক্টর এনিমি থাকে, সাচেস তোমরা জানো যে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি, সাইবার সিকিউরিটি ইস্যু আছে, তাই না? সো নানান ইস্যুতে এই সিকিউরিটি পলিসি গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, what shape foreign policy? Foreign policy is shaped by history and institutional practices. দেখো, ইউএস স্টেট ডিপার্টমেন্ট তাদের বক্তব্য হচ্ছে to protect our citizens at home and abroad, advance American prosperity and values, and support our allies and partners overseas. সো যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিটা কিভাবে শেপ হয়, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে তাদের ন্যাশনাল ইন্টারেস্টটা সার্ভ হবে, দেন তাদের প্রায়োরিটি থাকে তাদের অসংখ্য ব্যবসা বাণিজ্য আছে পৃথিবীর নানান সোসাইটিতে, ওইগুলো যাতে স্মুথ হয়, তাদের নানান অ্যালাইড ফোর্স আছে, অ্যালাইড ফোর্সের সঙ্গে তাদের সম্পর্কটা যাতে স্মুথলি চলে। হ্যাঁ, তারপর তাদের কিছু নিজস্ব এজেন্ডা আছে, এই এজেন্ডাগুলো যাতে হ্যাম্পার না হয়। যেমন তোমরা দেখো যে হচ্ছে, হ্যাঁ, তোমার এই যে ইউএস এর একটা সময় তাদেরকে টোটালি তেলের উপর নির্ভর করে চলতে হতো মধ্যপ্রাচ্যের। এখন হয়তো আবার ডিফারেন্ট সোর্স অফ তোমার আমরা যেটাকে বলি আর কি যে জ্বালানি এনার্জির সেক্টর তৈরি হয়েছে, কিন্তু তখন 70-60 সোললি তোমার, হ্যাঁ, মিডল ইস্টের জ্বালানির উপর নির্ভর করতে হয়েছে। তখন দেখা গেছে হুট করে একবার ইসরায়েলের সঙ্গে আরবদের যুদ্ধে আরবরা বলছে যে আমরা আর পশ্চিমের কাছে উইল নট পারচেজ দ্য ওয়েল, তো এটা তাদের জন্য একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। তোমরা দেখছো না, দেখেছো তোমরা, মনে আছে তোমাদের? জানো তোমরা এই কাহিনীগুলো? জি স্যার। আচ্ছা, সো এরপর আমেরিকা তাদের ফরেন পলিসি মিডল ইস্টকে কেন্দ্র করে ডিফারেন্ট ওয়েতে তারা এটাকে শেপ করেছে। তারা এমন ভাবে শেপ করেছে যে, হ্যাঁ, যে তাদের তেল নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়। তারা দেখেছো না তোমরা মিশরের সঙ্গে এবং ইসরায়েলের সঙ্গে চুক্তি করাই দিছে, স্টিল মিশরের যে তোমার হচ্ছে এটার নাম কি, এই যে ইজিপ্টের যারা এই যে আর্মি আছে, আর্মিদেরকে আমেরিকানরা এখনো বছরে একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি তারা কিন্তু স্পেন্ড করে তাদের এই জিনিসগুলোকে দেখভাল করার জন্য, তাদের স্বার্থ দেখভাল করার জন্য। এমনকি আমেরিকান স্বার্থগুলোকে দেখভাল করার জন্য সেখানে একটা অর্গানাইজেশনও তৈরি করা হয়েছে, গালফ জিসিসি কর্পোরেশন। আমরা এগুলো নিয়ে আরো ডিটেল আলাপ করবো একটু পরে। হ্যাঁ, so domestic politics and external environments such as leaders, militaries, bureaucracies, lobbies, NGOs, think tanks, terrorists, criminal organizations, intelligence agencies, ordinary citizen exercise influence over foreign policy that result in vital decision on war, peace and prosperity. Clear? সো অনেকগুলো ইস্যু কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসিকে ডিল করে। আমি আস্তে আস্তে যাব, আমরা আজকে এগুলো জাস্ট নরমালি এগুলো শেষ করি। বাংলাদেশের ফরেন পলিসির ইয়াটা কি, তোমার বাংলাদেশের ফরেন পলিসি দেখবা আমরা আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেল বলা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, তাই না? এরকম ফরেন পলিসি দেওয়া আছে না? The state shall base its international relations on the principle of respect for national sovereignty and equality, non-interference in the international affairs of other countries, peaceful settlement of international disputes, and respect for international law and other principles enunciated in the United Nations. So যেটা আমি বলেছি যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এবং অন্য কোনো দেশের ইন্টারনাল ইস্যুতে বাংলাদেশ নাক গলাবে না, এইভাবে বলেছে। কিন্তু তুমি দেখো মাইকেল পম্পে, ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট, তাদের ফরেন পলিসির গোল সম্পর্কে 2020 তে কি বলেছেন? He argued that the first, we will make sure that China and Russia cannot gain a strategic advantage and age in an age of renewed great power competition. So তাদের ফরেন পলিসিটা বাংলাদেশের মতো ফরেন পলিসি না। বাংলাদেশের ফরেন পলিসি যেরকম, আমরা যেহেতু ছোট রাষ্ট্র, স্যাটেলাইট ইন্ডিয়ার পাশে একটা ছোট রাষ্ট্র, নানান কারণে আমাদের, হ্যাঁ, there are myriad of problems, তাই না? আমরা আবার কোনো গ্লোবাল পাওয়ারের অংশও না, সে কারণে আমাদের ফরেন পলিসিটা একরকম ভাবে শেপ। কিন্তু আমেরিকা যেহেতু সে একটা গ্লোবাল পাওয়ারের অংশ, লাইক চায়না এন্ড রাশিয়া, সে কিভাবে শেপ করেছে? ইট শেপড ইট can you mute yourself please? তোমরা কেউ কি অন্য কিছু চালু করেছো? আসিফ অয়ন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো
যে জায়গাটা সেটা হচ্ছে, তো তারা হচ্ছে তাদের ফরেন পলিসিটাকে এমন ভাবে শেপ করে যাতে হচ্ছে তারা, হ্যাঁ, রাশিয়া এবং হচ্ছে চায়নাকে, হ্যাঁ, তারা ঠেকানোর একটা জায়গা থেকে দেশ, মানে তোমার হচ্ছে দে ফর্মুলেট দেয়ার ফরেন পলিসি. So he argued that we will continue our progress toward the final fully verified denuclearization of North Korea. এবং তোমরা জানো যে ভেনিজুয়েলাতে যে তোমার লেফট গভর্নমেন্ট ছিল তারা সেটাকে সরিয়ে সেখানে, হ্যাঁ, তাদের সো কল্ড ডেমোক্রেসিটাকে তারা আফেল করতে চায়। এবং আমরা কিন্তু গত ক্লাসে আলাপ করেছিলাম আমেরিকা ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারা কি কি প্র্যাকটিস গুলো করেছে, সেগুলো আমরা আজকে আর আলাপে যাব না রেজিম ভেরিয়েশনের ইস্যুতে। বাট এই যে দেখো তাদের ফরেন পলিসিটা তাকে, কারণ তারা চায় ল্যাটিন আমেরিকাতে তাদের এক ধরনের, হ্যাঁ, পাওয়ারটা যাতে এক্সারসাইজ হোক। এবং অ্যানাদার ইস্যু হচ্ছে we will continue to confront the threat posed by the Islamic Republic of Iran and its malign behavior. So দেখো, and we will work to help our allies and partners around the world become more secure and economically self-reliant as well. So দেখো, যেমন সে কি করে, এই যে রিজিয়ন গুলোকে ভাগ করে, আমরা ফরেন পলিসি ফর ইটস ফরেন ফরেস্ট ইন্টারেস্ট সাচ এস সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, এরকম করে। সো যেমন দেখো সাউথ এশিয়াতে সে দেখছে যে এখানে চীনের একটা ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে, আফ্রিকান সোসাইটিতে সে দেখে চীনের ইনফ্লুয়েন্স বেড়ে যায়। সো সে সবসময় সতর্ক থাকে যাতে এই সোসাইটিগুলোতে চীনের ইনফ্লুয়েন্স যাতে না বাড়ে। এই জন্য সে কি করে, যে দক্ষিণ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে তখন ইন্ডিয়াকে বলে যে যাতে চীনের এখানে যাতে মাতবরি করতে না পারে, মানে তুমি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে দেখভাল করতে পারবা। এই জন্য দেখবা বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে ইন্ডিয়ার অনেক ইন্টারফারেন্স তোমরা দেখো না, 2014 সালের ইলেকশনে দেখেছো, 18 সালের ইলেকশনে দেখেছো, তাই না? ইন্ডিয়ার একদম সরাসরি ইন্টারফিয়ারেন্স হয়েছে এখানে। সো ইট ওয়াজ বিকজ, কারণ মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তোমার এই জায়গাগুলো, এই রাষ্ট্রগুলো, হ্যাঁ, তোমার হচ্ছে এই রাষ্ট্রগুলো তোমার হচ্ছে যেহেতু এখানে চায়নার ইনফ্লুয়েন্সটা যাতে না বাড়ে, সো তুমি এগুলো হচ্ছে দেখভাল করবা। এইভাবে তারা এগুলাকে, হ্যাঁ, তাদের ফরেন পলিসি গুলাকে এইভাবে সাজায়। এনি কোশ্চেন? আচ্ছা, আমি শেষ করি, তাহলে তোমাদের আরো অনেক কোশ্চেন থাকবে। আইসোলেশনিজম ভার্সেস ইন্টারভেনশনিজম, আমরা অলরেডি এখানে দুটো ধরন দেখেছি। একটা হচ্ছে অনেক রাষ্ট্র দেখা যায় যে তোমার, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এই আমরা হচ্ছে আইসোলেশনিজম যেটা বাংলাদেশের মতো, যে আরেকটা রাষ্ট্রের ভিতর কি হচ্ছে উই ডোন্ট বদার অ্যাবাউট ইট, হ্যাঁ, আমরা এগুলো নিয়ে কোনো ইন্টারফেয়ার করব না। আর ইন্টারভেনশনিজম হচ্ছে কি, যে তুমি মনে করছো যে আরেকটা রাষ্ট্রের মধ্যে যা হচ্ছে এটা তোমার সিকিউরিটির জন্য থ্রেট, ফলে তুমি ওই রাষ্ট্রের মধ্যে ইন্টারভেন করবা। বুঝছো? ক্লিয়ার ইন্টারভেনশনিজমটা? জি স্যার। যেমন তোমরা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে দেখো আমেরিকান রাষ্ট্র তারা কি করেছে, তোমার সোমালিয়াতে ইন্টারভেন করেছে, ইরাকে ইন্টারভেন করেছে, এবং তোমাদের জন্মের পরে তো ইরাকে ইন্টারভেন করছে, সিরিয়াতে ইন্টারভেন করছে, আফগানিস্তানে ইন্টারভেনশন করছে, করছে না? বিকজ অফ ইটস তোমার হচ্ছে, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারেস্ট, নাথিং এলস। এমনকি তোমার রাশিয়া একসময় সোভিয়েতে ইন্টারফেয়ার করছে না? অনেক রাষ্ট্র, তোমরা তো জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 63টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 63টা রাষ্ট্রের সরকার প্রধানকে সরাই দিছে, তাদের কথা শুনে নাই। তোমাদেরকে আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম, ইরানের উদাহরণ দিয়েছিলাম, যে ইরান স্বাধীন দেশ হওয়ার পরে তাদের যে মোসাদ্দেকের যে সরকার ছিল, সে চিন্তা করছে যে তাদের, কারণ পৃথিবীর ইতিহাসে প্রথম তেল পাওয়া গেছে ইরানে, হ্যাঁ, মানে একদম এই যে বাজারজাতকরণ করা যায় এরকম। সো সে বললো যে আমাদের তেলটা আমরা জাতীয়ভাবে উঠাবো, কিন্তু আমেরিকার উদ্দেশ্য হচ্ছে না, এরা এটা উঠাতে, ওরা উঠাতে চায়। কোনো মতে ইরানের জাতীয়তাবাদী সরকার যেহেতু আমেরিকার হাতে তুলে দিতে চায় নাই, আমেরিকান সিআইএ এর ব্যাকের মধ্য দিয়ে তোমরা জানো মোসাদ্দেককে তারা কি করেছে, ক্ষমতা থেকে সরাই ফেলেছে। সো এটা হচ্ছে ইন্টারভেনশনিজম করে, সেখানে তাদের একটা, তাদের সঙ্গে যার সঙ্গে ভালো বোঝাপড়া আছে এরকম একজন রাজা ছিলেন, রাজা শাহ পাহলাভি, তাকে ক্ষমতায় বসাইছে। তো তার সঙ্গে এমন ভাবে চুক্তি হয়েছে যে তখন সে কি করেছে, হ্যাঁ, আমেরিকা ব্রিটিশ এদের হাতে তেল উঠানোর দায়িত্বটা দিয়ে দিছে। বুঝছো জিনিসটা, ইন্টারভেনশনটা? হোয়াট ইজ ইন্টারভেনশন? Yes, sir. Yes. এবং দেখো তোমার হচ্ছে ইন্টারভেনশনটা কি রকম হয়েছে, তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এটার নাম কি টুইন টাওয়ারে হামলা হলো, তখন তারা কি করলো, তখন তারা তাদের থ্রেটটা, তারা এত কাল পর্যন্ত তাদের যত চিন্তা ভাবনা ছিল যে তারা কি করবে, যে তারা তাদের যত সিকিউরিটি ডেভেলপ করেছে, যা কিছু ডেভেলপ করেছে, এরকম একটা চিন্তার মাথা দিয়ে যে তাকে কেউ আক্রমণ করতে পারে, বাইরের কেউ। কিন্তু দেখা গেছে যে অন্য একটা রাষ্ট্র তাকে আক্রমণ করে নাই, তাকে কিছু মানুষ বা কিছু সংস্থা তাকে আক্রমণ করেছে। বুঝছো? নন স্টেট ফ্যাক্টর, মানে
যেটা আমি তোমাদেরকে যেটা আবার বলি, দেখ শুনো, সেটা হচ্ছে আমরা অনেকে ধরেই নিই যে একটা রাষ্ট্রকে আক্রমণ করতে পারে আরেকটা রাষ্ট্র। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হামলা হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিছে এরকম সিকিউরিটির মেজার গুলোও মানুষ তৈরি করেছে এরকম ভাবে যে আমাকে আরেকটা রাষ্ট্র আক্রমণ করতে পারে। কিন্তু আমেরিকাতে টুইন টাওয়ারে কি আরেকটা রাষ্ট্র আক্রমণ করেছে? আরেকটা রাষ্ট্র আক্রমণ করে নাই, একটা নন স্টেট ফ্যাক্টর, তাই না? তালেবান ওরা বলতেছে সো কল্ড আল কায়দা করেছে, বাট দেয়ার আর হ্যাঁ তোমার যে ডিবেটস। সো তখন তারা কি করছে, তাদের ফরেন পলিসিটাকে এরকম ভাবে সাজাইছে যে তারা ফরেন পলিসি এরকম ভাবে সাজাইছে যে দুনিয়াতে ইসলামের নামে যত ফেনোমেনা আছে এটাকে দাবড়াইতে হবে, এটাই ছিল তাদের ফরেন পলিসি। এবং এটাকে তারা নাম দিছে ওয়ার অন টেরর, ক্রুসেড নাম দিছে বুশ। কিন্তু পরবর্তীতে বুশ তার এই পলিসি থেকে সরে এসছে। সে বললো যে সকল মুসলমান তো তার শত্রু না, তখন সে মুসলমানদেরকে দুই ভাগ করছে, আইদার তুমি ভালো মুসলমান অথবা তুমি মন্দ মুসলমান। সো হু ইজ গুড মুসলিম? যে এমন মুসলমান যে আমেরিকান ফরেন পলিসি, আমেরিকান রাষ্ট্র ব্যবস্থা এটাকে চ্যালেঞ্জ করে না, তাদের যে জগৎ সম্পর্কে বোঝাপড়া এটাকে চ্যালেঞ্জ করে না। আর সে প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে যারা আমেরিকান যে ওয়ার্ল্ড ভিউ, জগৎ সম্পর্কে যে বোঝাপড়া এটাকে চ্যালেঞ্জ করে। ফলে সে তখন তার ফরেন পলিসিটাকে এরকম ভাবে সাজাইছে যেখানে যেখানে মন্দ গভর্নমেন্ট আছে, সো কল্ড ইসলামিস্ট আছে, এগুলোকে দাবড়াইতে হবে। তো যেখানে যেখানে ইসলামিস্ট সরকার আছে এগুলোকে সরাই ফেলতে হবে। সো দেখো সে কিন্তু ইন্টারভেনশনের জায়গায় গেছে। হ্যাঁ, এবং তোমরা দেখো যে ইসরায়েল লবি নিয়ে তোমাদেরকে যেটা লেখা, আবিহা তুমি উড ইউ লাইক টু সে এনিথিং? ইসরায়েল লবি তোমার রাইটিং তুমি যেটা পড়েছো সেখান থেকে। স্যার ইসরায়েল লবিতে হচ্ছে স্যার জাস্ট ব্রিফ ডিসকাশন ছিল যে কিভাবে হচ্ছে আমেরিকা ওদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে এবং ওদের ফিসকাল ইয়ার শুরু হওয়ার আগে আসলে ওদের যে সাপোর্টটা সেটা দিচ্ছে আর যে ব্যাকআপটা দিচ্ছে স্যার। ওভারঅল আমার কাছে এটাই মনে হয়েছে, এর বাইরে আমি ইট ইজ নট অল অ্যাবাউট লাইক দ্যাট। মানে আমি তোমাদেরকে যে আর্টিকেলটা পাঠাইছি সেখানকার অথর আর্গু দ্যাট দ্য পাওয়ার অফ দ্য ইসরায়েল লবি হ্যাজ সামটাইমস মেড দ্য ইউএস গভর্নমেন্ট অ্যাডপ্ট পলিসিস দ্যাট ওয়েন্ট এগেইনস্ট দ্য কান্ট্রিজ ইন ন্যাশনাল ইন্টারেস্ট। হ্যাঁ, মানে হচ্ছে আমেরিকান রাষ্ট্রের এক ধরনের স্বার্থ আছে, তাই না? সেই রাষ্ট্রের স্বার্থের বাইরে ইসরায়েল লবি সেখানে এত বেশি স্ট্রং যে তারা কি করে, আমেরিকান রাষ্ট্র স্বার্থটাকেও বাইপাস করে তাদের যে ইসরায়েল রাষ্ট্রের যে স্বার্থ এই জিনিসটাকে চরিতার্থ করার জন্য আমেরিকানদেরকে দিয়ে তারা নানান ধরনের পলিসি প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে সারা দুনিয়াতে। হ্যাঁ, তোমার হচ্ছে তোমরা জানো যে এই যে এটার নাম কি, ডোমেস্টিক ইসরায়েল লবি এন্ড দ্য বুশ অ্যাডমিনিস্ট্রেশন বিলিভ দ্যাট টাপলিং সাদ্দাম হোসেন উড লিড টু ডমিনো ইফেক্ট অফ হ্যাঁ তোমার যে ডেমোক্রেটাইজেশন দ্যাট উড সিমিলটেনিয়াসলি ফুলফিল দ্য এইমস অফ ইনক্রিজিং ইসরায়েল সিকিউরিটি এন্ড দ্য ওয়াইডার এইমস অফ বুশ ডক্ট্রিন। সো ওই যে আমরা এতক্ষণ যে আলাপটা করেছি, সো ইসরায়েলের তোমার হচ্ছে দেখা গেছে যে হ্যাঁ তোমার ইসরায়েলের স্বার্থটাকে দেখা করা, মানে জাস্ট ইসরায়েলের স্বার্থটাকে দেখভাল করার জন্যই কিন্তু বুশ ইরাক আক্রমণ করেছে, নাথিং এলস। আমেরিকানদের কোনো আলাদা কোনো স্বার্থ ছিল না। যেমন এই যে তোমার ইরাকে আক্রমণ করার জন্য আমেরিকানদের আসলেই কোনো স্বার্থ ছিল না এক্সেপ্ট তোমার ইসরায়েলের সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সামটাইমস এটা খুবই ইম্পর্টেন্ট। Another example of how domestic politics and foreign policy are intertwined is how Laura Bush used the narrative of saving women to build তোমার domestic support in the US for the invasion of Afghan in 2001. তোমাদেরকে আমি আরেকটা তোমার পাঠাইছি, এটার নাম কি, এই যে আর্টিকেল পাঠাইছি, ডু মুসলিম উইমেন নিড সেভিং। তুমি দেখবা যে সেখানে আমেরিকান যে ফরেন পলিসি, যে তারা আফগানিস্তান আক্রমণ করতে চায় এই যে 9/11 এর পরে, কিন্তু একটা আমেরিকান রাষ্ট্রের লোক সে কেন সাপোর্ট করবে যে বুশ অ্যাডমিনিস্ট্রেশন তোমার আফগানিস্তানে হামলা করবে? তখন লরা বুশ, একজন বুশের ওয়াইফ, সে ঘোষণা দিছে যে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের নারীরা স্কুলে যেতে পারে না, তারা গান শুনতে পারে না, হ্যাঁ তারা সিনেমা দেখতে পারে না, তারা রাস্তায় হাঁটতে পারে না। ফলে আমরা যদি আফগানিস্তানে হামলা করি তখন আফগানিস্তানের নারীরা আজ থেকে গান শুনতে পারবে, সিনেমা দেখতে পারবে, বুঝছো? সো এই যে আফগান নারীরা ইসলামী পুরুষতন্ত্রের হাতে আক্রান্ত, ফলে আফগান নারীদেরকে উদ্ধার করতে হবে, বুঝছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? ফলে আফগান নারীদেরকে উদ্ধার করার জন্য সে বলছে যে আমরা আফগানিস্তানে হামলা করব। সো তার এই বক্তৃতার মধ্য দিয়ে সে কি করেছে, আমেরিকান জনগোষ্ঠীকে তার এই ফরেন পলিসিটি আর বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে এই ফরেন পলিসিটি ইমপ্লিমেন্ট করতে তাদের সহযোগিতা এবং তাদের সাপোর্ট নিয়েছে, বুঝছো জিনিসটা? এখন আমেরিকা তুমি দেখো সারা দুনিয়াতে তারা যে তোমার হচ্ছে অসংখ্য রাষ্ট্রে যখন হামলা এই যে এগুলা করে, এই জিনিসগুলো তারা কিন্তু মোর প্র্যাকটিস করে যে মুসলমান পুরুষদের দ্বারা হচ্ছে এখানকার নারীরা নির্যাতিত, এই রেটরিক গুলো তো ইউজ করে।
আবু লুগত কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, যে আবু লুগত বলেছেন এই যে সেভিং উইমেন অফ মুসলিম উইমেন, হ্যাঁ, আমেরিকানরা ওই যে উদ্ধার করতে চায়, এটা হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ সেন্স অফ সুপিরিয়রিটি, নাথিং এলস, এন্ড ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যারোগেন্স। হ্যাঁ, তুমি আরেকটা মানুষকে তুমি উদ্ধার করবা, এই যে আমি উদ্ধার করতে চাচ্ছি, সে মরে যাচ্ছে, সে কি আসলে মরে যাচ্ছে কিনা, সো এটা তো তোমার ন্যারেটিভ, সে কি আসলে মরে যাচ্ছে কিনা তুমি তো এটা তার চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, বুঝছো জিনিসটা? স্যার সো এখানে আরো প্রশ্ন হ্যাঁ থাকে যে তারা কি আসলে চায় যে তাদেরকে উদ্ধার করা হোক, বা এই যে ওয়েস্টার্ন যে ডিসকোর্সটা যে ভেল উইমেনকে সেভ করতে হবে, স্যার এই জিনিসটা আসলে বোধহয় খুব পুরনো একটা প্র্যাকটিস। তো এটা অনেক আগ থেকে এই যে আমাদেরকে উদ্ধার করতে হবে, সেই যে আমাদের এখানে সবাই মারা যাচ্ছে, সো এই যে উদ্ধার করার যে তাদের যে ধারণা, এরা সবাই মারা যায়, এরা সব শেষ হয়ে যাচ্ছে, এই উদ্ধার করার ঘটনাটা এটা একটা ওয়ান কাইন্ড অফ সেন্স অফ সুপিরিয়রিটি, বুঝছো? ক্লিয়ার? বাট স্যার আমার একটা কোয়েশ্চেন আছে এখানে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে তো ওদের মানে আমি যতদূর জানি, যেহেতু আমি ইসলামিক মানে ইসলাম কেউ না, বাট আমি যতদূর জানি হচ্ছে সেটা হচ্ছে যে এই জিনিসগুলা যেমন মুভি দেখা বা বাহিরে রাস্তায় চলাফেরা করা বা মানে কিছু মানে কিছু ড্রেস আপের ক্ষেত্রে মানে ইসলাম হচ্ছে মানা করে। তো সেক্ষেত্রে যদি বাহিরের কোনো রাষ্ট্র এগুলাকে ওরা হচ্ছে যে অ্যাটাক করে বা হচ্ছে যে শোনো, কোনোভাবে এটার নাম কি, এই শোনো, এই যে মনোথিক তোমার হচ্ছে ইসলাম বলে আসলেই হচ্ছে তোমার, হ্যাঁ, এইটার নাম কি আসলেই কিছু নাই। হ্যাঁ, তুমি দেখবা তোমার ইসলামের মধ্যে কিন্তু অসংখ্য ডিবেট, তারপর হচ্ছে এটার নাম কি ডিসকাশন ডাইনামিজম আছে। মানে ধর্ম জিনিসটা না, ধর্মটা তো আসলে মানুষই চর্চা করে। তুমি দেখবা কোন মুসলমানদের মধ্যে অসংখ্য অনেকে, এই যে এর নাম কি মাওলানা আকরাম খান, নাম শুনছো কিনা জানি না, উনি হোল 1920s 30s উনি কিন্তু ডিবেট করে গেছে যে মুসলমান সোসাইটিতে গান বৈধ। হ্যাঁ, মুসলমানরা যেভাবে সুদকে দেখে এরকম না, মুসলমানদের মধ্যে কিন্তু অসংখ্য ভেরিয়েশন আছে, দেয়ার আর নট হোমোজেনাস মুসলিম। মুসলমান মেয়েদের মধ্যে অনেকে বেইল পরে, অনেকে বেইল পরে না। হ্যাঁ, সো এখানে কিন্তু নানান নানান জায়গা আছে, যে এখন তুমি যখন কি করবা, মুসলমান মাত্রেই গান শুনে না, মুসলমান মাত্রেই এরকম, ইট ইজ নট লাইক দ্যাট। There are discussions, dynamism. It is not all about the Muslims. Even Christianity, there are dynamisms within the Christianity. তুমি দেখো খ্রিস্টানিটির মধ্যে একটা লার্জ চাঙ্ক আছে, তারা হচ্ছে এলজিবিটি কে তারা পারে না, ওদেরকে পিটাই মেরে ফেলবে, এরকম একটা গ্রুপ আছে। তুমি দেখো কোনো কোনো মতে তারা এগুলোকে অ্যালাউ করে না, তাদের মধ্যে নানান ধরনের চর্চা আছে। সো মুসলমান হিন্দু সোসাইটি গুলোতে নানান ধরনের চর্চা আছে। তুমি অল হিন্দুজ নট লাইক আলাইক, দেয়ার আর ডিসকাশন ডাইনামিজম উইদিন দেমসেলফ। সো কোন কোন পরিসরে কিভাবে তারা একটা প্র্যাকটিস করতে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বুঝছো প্রমি? জি স্যার। ইভেন তুমি, আমি নিজে একটা কাজ করেছি, আমার সম্প্রতি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, তোমরা দেখেছো কিনা জানি না, আমি হেফাজতে ইসলামকে নিয়ে কাজ করেছি। যেমন দেখবা হেফাজতের হুজুর বলে যে মেয়েদেরকে ক্লাস 5 বা 10 এর বেশি যাইতে দিবেন না, মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো, এই ধরনের ডিবেট তোমরা শুনেছো না? কিন্তু দেখো আবার দেখবা হেফাজতের মধ্যে অসংখ্য মেয়েদের মহিলাদের মাদ্রাসা আছে, অসংখ্য মাদ্রাসা আছে। এবং তুমি জানো কিনা জানি না, বাংলাদেশে প্রায় আলিয়া মাদ্রাসার প্রায় 55% মেয়ে, মানে পার্টিসিপেন্ট হচ্ছে মেয়ে। তুমি অবাক হয়ে যাবা, বাংলাদেশে স্কুলেও এত মেয়ে পড়ে না, মাদ্রাসায় যে পরিমাণ মেয়ে পড়ে। কিন্তু আমরা কিন্তু এটা জানি না, বাংলাদেশে যে এত পরিমাণ মেয়ে মাদ্রাসায় পড়ে, জানো? বাংলাদেশের আগে এটা 55 ছিল, এটা এখন বোধহয় 58% হয়ে গেছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে। সো একজন বলতেছে যে মেয়েদের 5 এর বেশি পড়া নাই, কিন্তু আমরা দেখতেছি মাদ্রাসার মধ্যেই মেয়েরা 58%। তুমি বুঝতেছো? সো এই যে তার ব্যাখ্যার বাস্তবতার সঙ্গে তো মিল নেই। আবার তুমি এটা দেখবা যে হচ্ছে এটার নাম কি, অনেক উলেমার মেয়ে পড়তেছে। সো সো এইটা ইট ইজ নট লাইক দ্যাট, এটা কিন্তু মনোলিথ, মানে ইট ইজ নট সামথিং যে স্ট্যাটিক অর মনোলিথিক। হ্যাঁ, দেয়ার আর ডাইনামিজম, আমি যেটা বারবার বলছি। ফলে ব্র্যান্ডিং অল মুসলিমস, এটাকে তো তুমি জেনারেলাইজ করে ফেলছো, তালেবান মানেই হচ্ছে এমন, হ্যাঁ, আফগান নারী মানেই হচ্ছে এমন। ইট ইজ নট ট্রু, ইট ইজ নট লাইক দ্যাট। দেয়ার আর তোমার হচ্ছে ডাইভার্সিটিস উইদিন দ্যামসেলফ ইফ ইউ গো থ্রু। আমরা ওই জন্য অ্যানথ্রোপোলজি পড়ি, কি এই ডাইনামিজম গুলো কি কি এগুলো দেখার জন্য। ফলে তুমি যখন সকল আফগান নারীকে একটা ক্যাটাগরাইজ করতেছো এবং তারা মানে ইসলামী পুরুষতন্ত্রের দ্বারা নির্যাতিত, ফলে তাদেরকে উদ্ধার করতে হবে, ওই জন্য ভেল নিষিদ্ধ করো, তাদেরকে সেখানে হামলা করো, তাই না? এগুলো তো খুব ভয়ঙ্কর এই প্র্যাকটিস গুলা, বুঝছো? জি স্যার।
ওকে, আচ্ছা এরপর আমরা যাই এখন আসো আমেরিকা আবার সব জায়গায় ইন্টারভেন, কিছু কিছু জায়গায় ইন্টারভেন করে, আবার সব জায়গায় ইন্টারভেন করে না। যখন দেখো তারা বলতেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ইন্টারভেন করে, তোমরা জানো তারা ভিয়েতনামে ইন্টারভেন করেছে, কিন্তু তারা আবার রুয়ান্ডাতে ইন্টারভেন করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সবচাইতে মানে ভয়ঙ্কর গণহত্যাগুলোর একটা বড় একটা গণহত্যা ছিল রুয়ান্ডার গণহত্যা। তোমরা জানো রুয়ান্ডার গণহত্যা নিয়ে নাম শুনেছো? রুয়ান্ডার গণহত্যা? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা একটু পড়ো তো। এনিওয়ান ক্যান রিড দিস ওয়ান ইন 1995 থেকে? এনিওয়ান ক্যান রিড? Sir, in 1995, Paul Kagame, the হ্যাঁ কেগামে, হ্যাঁ বলো। Kagame, the Tutsi rebel commander who had become the president of Rwanda, visited the US during a dinner. He leaned over to tell Prudence Bushnell, a US diplomat, "You, madam, are partially responsible for the genocide because we told you what was going to happen and you did nothing." রুয়ান্ডার গণহত্যাটা কি? থ্যাংক ইউ। রুয়ান্ডার গণহত্যাটা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে রুয়ান্ডাটা ছিল মূলত তোমার বেলজিয়ামের উপনিবেশ। রুয়ান্ডার দুটো জনগোষ্ঠী, একটা হুতু এবং তুতসি, সংখ্যাগরিষ্ঠ ছিল হুতু। সো বেলজিয়াম যখন ক্ষমতায় ছিল হুতুদেরকে আন্ডারমাইন এবং সাপ্রেস রাখার জন্য তুতসিদেরকে ম্যাক্সিমাম সরকারি চাকরি বাকরি এগুলাতে দিছে। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন পৃথিবীর সকল রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে, কেন হয়েছে এগুলো আমরা অলরেডি আলাপ করেছি। সকল রাষ্ট্র স্বাধীন হয়ে যাওয়ার পরে বিকজ অফ দ্য মেজরিটি হুতুরা ক্ষমতা পায় গেছে। এখন হুতুরা ক্ষমতা পাওয়ার পরে তারা তুতসিদেরকে দেখতে পারে না, বলে যে তোমরা ব্রিটিশ যে বেলজিয়ামদেরকে সহযোগিতা করেছো আমাদের সঙ্গে, বুঝছো জিনিসটা এরকম ভাবে। ওভার দ্য ইয়ার্স তারা তুতসিদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে একদম সাপ্রেস এবং তাদের কোনো ধরনের ক্ষমতাই শেয়ার করে নাই। এরপরে তুতসিরা যখন হয় দে টক অ্যাবাউট দেয়ার পলিটিক্যাল রিক্লেইম, হ্যাঁ যে তারা পলিটিক্যাল তাদের শেয়ারটা চাইছে যে আমরা রাষ্ট্রযন্ত্র তো আমরাও তো একটা পার্ট, তখন হুতুরা তাদের, তোমরা জানো যে তখন হুতুরা তাদের বিরুদ্ধে মানে ক্যাম্পেইন ঘৃণা সবকিছু ছড়ায়। এমন এক অবস্থা হয়েছে মানে যে বিয়ে করছে হুতু একজন তুতসিকে, সে হুতু তার তুতসি বউটাকে মেরে ফেলছে, এই পরিমাণ ঘৃণাটা সেখানে বাড়ছে। তো কোনো মতেই যখন তুতসিদেরকে ক্ষমতা শেয়ার দিচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, তখন একদিন হুতুদের যে প্রেসিডেন্ট সে বুরুন্ডিতে যাওয়ার পথে বিমান অ্যাক্সিডেন্টে তাকে কে মেরে ফেলছে জানা যায় নাই। এরপর দিন থেকে তুতসিদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে জঘন্য গণহত্যা হয়েছে। মাত্র 3 মাসে 8 লাখ মানুষকে মানে একদম মানে স্লাটারিং করে এত ভয়ঙ্কর ভাবে মারছে, একদম পুরো ভাবে এক একটা গ্রামে ঢুকে ঢুকে একদম স্লাটারিং করে করে মারছে। আর এদের মারাগুলো তো একটু ডিফারেন্ট ছিল। তোমরা আমি আর একটা কোর্সে জেনোসাইড আমি একটা কোর্সে পড়াই, এইটার নাম কি অ্যানথ্রোপোলজি অফ ল এন্ড হিউম্যান রাইটস। আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ হুতুদের সঙ্গে যে প্রবলেমটা তুমি দেখো, কিছু কিছু জায়গা তো হচ্ছে গুলি মেরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো গুলি মেরে মেরে ফেলছে, কিন্তু এখানে কিন্তু মানে গুলি মেরে মারা মানে কি একজনে 4-5 জন মানুষ মারতেছে, কিন্তু আফ্রিকান গুলো এরকম না, এখানে 5-6 জন মিলে একজনকে মারতেছে। সো কেউ তার মাথায় আঘাত করতেছে, কেউ হাতে আঘাত করতেছে, মানে তার এই যে আঘাতের পর সে অনেকদিন ধরে বেঁচেও আছে, বুঝছো? খুবই ব্রুটালি কিল বলে আর কি। হ্যাঁ একদম দেখা যায় যে কাউকে আঘাত করার পর 5-6 দিন বেঁচে থাকার পরে সে মারা যাচ্ছে। মানে এমনও দেখা গেছে যে মানে তুতসিদের পক্ষ থেকে এরকম আমি অনেকগুলো কেস পড়েছি যে তাদের মৃত্যুটা যাতে স্মুথ মৃত্যু হয় এই জন্য ঘুষ দিত, যে আমাকে একসঙ্গে মেরে ফেলো, মানে আমাকে যেহেতু মেরেই ফেলবা আমাকে কষ্ট দিয়ে মাইরো না, এই জন্য তাকে 10 লাখ 20 লাখ টাকা ডলার এরকম করে ঘুষ দিয়েছে। বুঝছো কি পরিমাণ সেখানে বাজে আকারে তোমার হচ্ছে প্র্যাকটিস গুলা হয়েছে। যাই হোক আমি এত ডিটেইলে এখন যাব না। তো কেগামে যে সে বললো যে আমাদের বিরুদ্ধে যে স্লাটারিংটা হয়েছে, the US you are responsible behind this one। তোমরা এই যে আমি অলরেডি যেগুলো আলাপ করেছি, আমেরিকান যে প্রবলেমটা হয়েছে তোমরা জানো যে যখন সেখানে প্রায় এই যে জাতিসংঘের যে তোমরা সরি জাতিসংঘ না হিউম্যান রাইটস ওয়াচ নামে একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে, তারা সেখানে এপ্রিল মাসের শুরুতেই বলছে সেখানে একটা জেনোসাইড হতে যাচ্ছে। আমেরিকা এটাকে জেনোসাইড বলে তারা স্বীকারও করে নাই, নানান কারণ আছে। একটা হচ্ছে আমেরিকা তখন বসনিয়া নিয়ে ঝামেলায় আছে, মানে সোভিয়েতকে দাবড়ানোর জন্য বসনিয়া যুদ্ধ নিয়ে, এবং কিছুদিন আগে তারা সোমালিয়াতে যুদ্ধ করছে, এর আগে তারা ইরাক আক্রমণ করছে, করে তাদের অর্থনীতিটাও টু সাম এক্সটেন্ট একদম নত যেন অবস্থা। তোমরা এখন দেখো না, এখন আমেরিকা দুনিয়াতে কোথাও যায় দাবড়াইতে পারে না।
আগে ইরাকে আফগানিস্তানে ঠুস ঠাস মিলিটারি ইন্টারভেনশন করছে। যুদ্ধ করা মানে কিন্তু প্রচুর পয়সা নষ্ট। আমেরিকার অর্থনীতিটা দুর্বল হয়ে চায়না উঠে গেছে বিকজ আমেরিকা যুদ্ধে গেছে। এখন দেখো আমেরিকা এখন সারা দুনিয়াতে লিপ সার্ভিস, মুখের লিপ সার্ভিস ছাড়া এখন অন্য কোনো সার্ভিস দিতে পারে না। যাই হোক, সো আমেরিকা কিন্তু তখন কি করেছে, তারা অনেক দেশে ইন্টারভেন করেছে, বসনিয়াতে ইন্টারভেন করেছে, কসোভোতে ইন্টারভেন করেছে, তারা হচ্ছে তোমার ইরাকে ইন্টারভেন করেছে কুয়েতের হামলার নাম দিয়া, কিন্তু তারা এখানে ইন্টারভেন করে না এবং তারা এটাকে জেনোসাইড আকারে স্বীকারও করে নাই। এখনো দেখো আমেরিকা সব জেনোসাইডকে কি জেনোসাইড আকারে স্বীকার করে? তোমরা এই যে সো কল্ড ইউএন এর যে তোমার আইসিসি দেখো, আইসিসি কি করে, দারফুরে সুদানে যদি কোনো একটা ঝামেলা হয় তারা সেগুলাকে নিয়ে যায়, হ্যাঁ, আইসিসির এটার নাম কি বিচারের বিষয় আকারে। কিন্তু যেখানে আমেরিকার কোনো ইন্টারেস্ট তোমার হচ্ছে নাই, বা আমেরিকা নিজেই হচ্ছে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যেমন হচ্ছে সিরিয়া, আফগানিস্তান, সেখানে তুমি দেখো আইসিসি তে এগুলা কিছু হয়? এগুলা হয় না। ফলে আইসিসি কোনগুলা গণহত্যা হয় কোনটা হয় না, দেয়ার আর পলিটিক্স ডিফাইনিং যে কোনটাকে তুমি গণহত্যা বলবা কোনটাকে বলবো না, দেয়ার আর পলিটিক্স বিহাইন্ড দিস ওয়ান। যাই হোক, সো আমেরিকা তখন কি করেছে যে কিছু যখন ইউএন এর লোকজন মারা গেছে, নিয়ার অ্যাবাউট তোমার হচ্ছে 35 ইউএস এবং ইউএন পার্সোনাল মারা গেছে, তখন ওরা কি করছে, একটা নড়ে চড়ে বসে সেখানকার যে তারা তাদের কর্মকর্তা আছে এগুলোকে উঠাই নিয়ে আসছে, এবং তারা সেখানে খুব একটা সময়ও দিতে পারে নাই। হ্যাঁ, কিন্তু এর মধ্যে এই ধরনের খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এটা একটু পড়ো কেউ একজন, ইন 1998, এটা একটু পড়বা, নাজালা পড়ো প্লিজ। 1998, in 1998 In 1998, President Bill Clinton delivered a speech in Rwanda in which he said, "We come here today partly in recognition of the fact that we in the United States and the world community did not do as much as we could have and should have done to try to limit what occurred in Rwanda. It may seem strange to you here, especially the many of you who lost members of your family, but all over the world there were people like me sitting in offices day after day after day who did not fully appreciate the depth and the speed with which you were being engulfed by this unimaginable terror." নেক্সটটা পড়ো। The US has been scarred by the casualties it had suffered during its intervention in Somalia in 1993. Congress and the Pentagon were wary of the financial and human costs of UN peacekeeping missions. The State Department was busy with the crisis in Haiti and Bosnia. বুঝছো জিনিসটা? তখন তারা আর সেখানে যে গণহত্যা হচ্ছে এটা নিয়ে কেউ আর মাথা ঘামায়নি। বুঝছো জিনিসটা? সো কোনটা গণহত্যায় মাথা ঘামাবে, যেমন রোহিঙ্গা নিয়ে তাদের দে ডোন্ট হ্যাভ এনি কনসার্ন। হ্যাঁ, এখানে তাদের কোনো কনসার্ন নাই, আর এগুলো মরছে তো। কিন্তু তুমি দেখো অন্য তার পাশে তুমি দেখো ভেনিজুয়েলাতে 5 জন মারা গেল, তো সেই স্টেটমেন্ট দেয়। কিছু কিছু জায়গায় 2 জন মারা গেল, সেই স্টেটমেন্ট দেয়। আমি ইট ডাজন্ট মিন আমি এটা ছোট করতেছি না, 2 জন মারা গেছে, আই এম নট ডিহিউমিলেটিং ইট, কিন্তু এখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, দে ডোন্ট বদার অ্যাবাউট ইট। সে মনে করে সে রোহিঙ্গা নিয়ে কিছু যদি বলে তাহলে ইন্ডিয়া বা চায়না মনোকষ্ট নেবে। বুঝছো, দেয়ার আর ইস্যুস। হ্যাঁ, সো এখানে দেখো সে এখানে কিছুই করে নাই। সো সে যদি ইন্টারভেনশন নিত, হুতুদেরকে ডাইকা নিয়ে এসে কিছু বলতো, তাই না, এই পরিমাণ 8 লাখ মানুষ 3 মাসের মধ্যে মারা যেত না। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. সো এই যে ইন্টারপ্লে বিটুইন ওরা কি বসনিয়ান যুদ্ধে তারা সরাসরি সম্পৃক্ত হয়ে গেছিল। ইয়েস, তারা সেখানে বিজি ছিল। বসনিয়াতে যখন, বসনিয়াটা হচ্ছে ইট ওয়াজ দ্য পার্ট অফ যুগোস্লোভিয়া, এন্ড ইউ নো দ্য যুগোস্লোভিয়া ইট ওয়াজ দ্য পার্ট অফ কমিউনিস্ট গভর্নমেন্ট। এবং তোমার ডিউরিং দ্য ট্রানজিশন পিরিয়ড, যখন সেখানকার কমিউনিজমের পরে অনেকগুলো রাষ্ট্র আলাদা হয়ে গেছে, সার্বরা কন্টিনিউয়াসলি বসনিয়ানদের উপর, তোমরা তো জানো সে সময় সেব্রেনিসা নামক একটা গণহত্যা হয়েছে, ইউরোপে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবচেয়ে বড় গণহত্যা। হ্যাঁ, সমানে মানুষকে মেরে ফেলছে। সো এগুলো কিন্তু খুব সিরিয়াস ইস্যু। হ্যাঁ, রোল অফ লবিজ এন্ড ইন্টারেস্ট গ্রুপ, মনে রাখবা পৃথিবীর কোন রাষ্ট্রের তোমার ফরেন পলিসি কি হবে এটা সবসময় ইন্টারেস্ট গ্রুপগুলো এগুলো ঠিক করে দেয়। ব্যবসা বিজনেস গ্রুপগুলো এগুলো সবসময় ঠিক করে। হ্যাঁ, যেমন আমরা তো অলরেডি দেখেছি যে আমেরিকার নিজস্ব ইন্টারেস্টের বাইরে গিয়েও তোমার হচ্ছে অসংখ্য এই যে ইসরায়েলি গ্রুপ তাদের, হ্যাঁ, তাদের ডিজায়ার গুলো ফুলফিল করে। তারপর হচ্ছে তুমি দেখবা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবা নট অনলি দ্য ইকোনমিক সাচ এজ ইন্ডিভিজুয়াল ইকোনমিক গ্রুপরাই শুধু যে একটা রাষ্ট্রের ফরেন পলিসিকে শেপ এবং রিশেপ করে না,
professional group, trade union, pharma, public interest such as human rights group, environmental group among others, তারাও কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসিকে শেপ এবং রিশেপ করে নানান জায়গায়। যেমন তোমরা দেখবা যুক্তরাষ্ট্রে তোমার আমি একটা কলাম লিখেছি গতকাল, এটা সাম্প্রতিক দেশকালে নেক্সট উইকে আসবে। এই যে বাংলাদেশের সংখ্যালঘু মেয়েরা তোমার হচ্ছে সম্পত্তির অধিকার পায় না, জানো? এই যে এটা নিয়ে একটা রায় হয়েছে সম্প্রতি, প্রমি দেখেছো তুমি? হ্যালো, সংখ্যালঘু মেয়ে বলতে মানে এক্স্যাক্টলি মানে যারা ধর্মীয় সংখ্যালঘু তুমি দেখবা এটার নাম কি, মিশর নিয়ে একটা ইন্টারেস্টিং কেস আছে। কেসটা হচ্ছে এরকম যে তোমার মিশরের আগে এক সময় মিশরের যে আইনটা ছিল অনেক ফ্লেক্সিবল ছিল, ইভেন শরিয়ার যে আদালতটা ছিল ওটাও মুসলমানদের কপটিক খ্রিস্টান দুপক্ষেরই কোর্টটা খুবই ফ্লেক্সিবল ছিল। শরিয়ার তোমার অসংখ্য সীমাবদ্ধতা ছিল বাস্তবতা, কিন্তু শরিয়াকে এখন যেরকম আমরা হাত কাটা পা কাটা নামক যে মানে বিকট উৎকট চেহারা দেখি, বাস্তবতা আসলে সেরকম ছিল না। সেখানে অনেক মেয়ে ডিভোর্স রাইট ছিল, অনেক কিছু ছিল এটা, এবং এটার কোনো এককেন্দ্রিকতা ছিল না। একই রকম ভাবে কপটিকদের মেয়েরাও তারা নানান ভাবে তাদের হচ্ছে এটার নাম কি, হ্যাঁ তোমার এটার নাম কি বলে যে কপটিক মেয়েগুলা তোমার এই যে তারা মেয়েদের তাদের ডিভোর্স রাইট ছিল, সবকিছু ছিল। কিন্তু যখন আধুনিক রাষ্ট্র হয়ে গেল তখন সকল স্থানীয় লেভেলে যতগুলো আইনি চর্চা ছিল তারা সবগুলো আইনকে একটা কেন্দ্রীয় আইনের মধ্যে নিয়ে নিছে এবং কেন্দ্রীয়ভাবে এটার নাম দিছে পারিবারিক আইন। কিন্তু ধর্মীয় আইনের মধ্যে পারিবারিক আইন, পাবলিক আইন এই ধরনের কোনো এই যে কোনো বাইনারি ছিল না, মুসলমানদের মধ্যেও ছিল না, কপটিকদের মধ্যেও ছিল না। এখন আসো, কপটিকরা হচ্ছে মিশরে কিন্তু সংখ্যালঘু। এখন এই যে কপটিকরা যেহেতু সংখ্যালঘু, আধুনিক রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্র হওয়ার পরে রাষ্ট্র কি করলো, তার নিজের প্রয়োজনে রাষ্ট্র তার দুটো স্পেয়ার তৈরি করছে, একটা হচ্ছে পাবলিক স্পেয়ার, একটা হচ্ছে প্রাইভেট স্পেয়ার। সো পাবলিক স্পেয়ারে সে রাজনীতি করবে, আর ধর্ম পরিবার এগুলোকে প্রাইভেট স্পেয়ারে পাঠিয়ে দিছে। সো সেখানে নারীর অবস্থা কি হয়েছে, পরিবারের অবস্থা কি হয়েছে, তারা কিন্তু এগুলোর কখনো খোঁজ খবর নেয় নাই। হ্যাঁ, রাষ্ট্র কখনো খোঁজ খবর নেয় না। একটা কেন্দ্রীয় আইন করে দিছে। কেন্দ্রীয় আইন করে দেওয়ার পরে ক্রিশ্চিয়ানদেরকে বললো যে তোমরা কিরকম আইন চাও। তো ক্রিশ্চিয়ানরা তারা যেহেতু তারা চিন্তা করলো যে আমরা তো এখানকার সংখ্যালঘু, আমরা আমাদের জাতীয় ঐক্য, আমাদের পরিচয় এগুলো যদি টিকে রাখতে চাই, আমরা আইনটাকে কি করছে, খ্রিস্টান তাদের যে ইয়ারা এটার নাম কি যাজকরা, এটাকে এত কঠিন ভাবে করছে যে কেউ যদি অ্যাডাল্টারি, হ্যাঁ ব্যভিচার বা ধর্মান্তরিত হওয়া ছাড়া কেউ বিয়ে বিচ্ছেদ করতে পারতো না। খুবই খুবই কঠিন এক ধরনের আইন করে ফেলছে। সো এই জিনিসটা করার পরে তোমার এখন অনেকের ম্যারেজ কিন্তু তুমি দেখো যারা মাইনরিটি তাদের সবার ম্যারেজ যে হ্যাপি হয়, ইট ইজ নট লাইক দ্যাট। অনেকে বিচ্ছেদ চায় কিন্তু কেউ বিচ্ছেদ করতে পারে না, তাই না? তারা এক ধরনের প্রবলেম ফেস করে। মিশরে কিন্তু অনেকেই এরকম প্রবলেম ফেস করে। সো নিজের বিয়ে বিচ্ছেদ করা না করতে পারে, অনেকে কি করে ধর্মান্তরিত হয়ে যায়। এবং এরকম যখন এরপর দেখো যে জিনিসটা ঘটলো মিশরে 1947 সালে 38 সালে মিশর স্বাধীন হলো, মুসলমান আইনের মধ্যে অসংখ্য সমস্যা আছে। বাংলাদেশেও দেখবা না, বাংলাদেশের যে পারিবারিক আইন এর মধ্যে অসংখ্য প্রবলেম আছে স্টিল। কিন্তু 1947 সালের পরে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনেকবার চেঞ্জ হয়েছে। অনেক মুসলিম মেয়েরা বাংলাদেশে কিন্তু এখন ডিভোর্স দিতে পারে, আগে দিতে পারতো না। তারা সম্পত্তির অধিকার পেতে পারে, যদিও এখানে অসংখ্য প্রবলেম আছে, ডিসক্রিমিনেশনারি ইস্যু আছে, বাট স্টিল তারা হচ্ছে এটার নাম কি, হ্যাঁ তারা সম্পত্তির অধিকার পেতে পারে, সাক্ষ্য দিতে পারে, মেইনটেনেন্স, তাদের অসংখ্য রাইট কিন্তু ঠিক করা আছে। অসংখ্যবার মুসলিমদের আইনগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। কিন্তু তুমি দেখো অন দা আদার হ্যান্ড যারা সংখ্যালঘু তাদের আইনগুলো কি কখনো চেঞ্জ করা হয়েছে? চেঞ্জ করা হয়নি। যখনই রাষ্ট্র সংখ্যালঘুদের আইনগুলো চেঞ্জ করতে গেছে তখন সংখ্যালঘুদের পক্ষ থেকে বলা হয়েছে যে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এখানে হস্তক্ষেপ করা হচ্ছে, হ্যাঁ এটা সমস্যা তৈরি করবে। সো এইগুলা বলে বলে মিশরে কিন্তু মেয়েদের প্রবলেম গুলাকে আর কখনোই চেঞ্জ করতে পারে নাই। তো মিশরে তিনটে ইন্টারেস্টিং ঘটনা আছে। একটা ঘটনা হচ্ছে এরকম একটা মেয়ে তার সে ধর্মান্তরিত হয়ে একটা মুসলিমের সঙ্গে পালাই গেছে। তো একটা পর্যায়ে তার পরিবার এটা টের পেয়ে ওই মেয়েটাকে নিয়ে আসছে। তো সে মুসলিমটা সে কি করছে যে সেখানে ডেমনস্ট্রেশন শুরু করছে যে আমার বউকে তারা হচ্ছে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ, এইটা নিয়ে তখন দাঙ্গা বাজে অনেকে মারা গেছে। এর 1 বছর আগে আরেকটা ঘটনা ঘটছে, এরকম এক যাজকের বউ কোনো মতেই তার বিয়েটাকে সে কি করতে পারছে না, তোমার হচ্ছে এটাকে ডিসলভ করতে পারছে না, কোনো মতে ডিসলভ করতে পারছে না। তখন সে কি করছে, আর সেভাবে ধর্মান্তরিত হয়ে অন্য জায়গায় যায় তার আনহ্যাপি ম্যারেজটাকে সে দেখা গেছে যে কি এরকম করছে যে আরেকজন মুসলিমের সঙ্গে সে বিয়ে করছে। সো তখন কপটিক খ্রিস্টানরা এটার বিরুদ্ধে রাস্তায় নামছে। রাস্তায় নেমে বললো যে হ্যাঁ আমাদের মানে মেয়েটাকে জোর করে অপহরণ করে
লাভ জিহাদের ফাঁদে পেলে তাকে এটাকে তাকে হচ্ছে জোর করে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে এটাকে উদ্ধার করতে হবে। তো যেহেতু মানে সংখ্যালঘু এটা একটা সেন্সিটিভ ইস্যু, রাষ্ট্র এই মেয়েটাকে জোর করে তার বর্তমান মুসলিম হাজবেন্ড থেকে নিয়ে কপ্টেক খ্রিস্টিয়ানদের হাতে তুলে দিচ্ছে। 4 বছর পরে অনেক মুসলিম দাবি করছে যে তাকে মেরে ফেলছে, কিন্তু কপ বলছে সে বেঁচে আছে, কিন্তু তার ভাগ্যে কি ঘটছে এটা আসলে আর জানা যায় নাই। এরকম আরো আরো অসংখ্য ঘটনা ঘটাচ্ছে। সো এই ঘটনাগুলো ঘটার পরে তুমি দেখবা মিশরে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে একদম এক্সট্রিমিস্ট ইসলামিক যেগুলা, ওদের পক্ষ থেকে ওরা বলতেছে যে একটা মেয়ে মুসলমান হয়েছে, তাকে আবার জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে সার্চ তাকে আবার জোর করে নিয়ে যাচ্ছে। তখন কি করছে আল কায়দা অনেকগুলা সার্চে বোম্বিং করে অনেক মানুষ মেরে ফেলছে। আবার সারা দুনিয়ার যারা ক্রিশ্চিয়ান মিশনারি এবং অনেক খ্রিস্টান অর্গানাইজেশন আছে, তারা বলতেছে যে এই যে সেখানকার যারা হচ্ছে সংখ্যালঘু নারী আছে, এই সংখ্যালঘু নারীদেরকে সেখানে লাভ জিহাদ, জান্নাতের প্রলুব্ধতা, এই সমস্ত প্রলুব্ধতা দেখিয়ে দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে অপহরণ করা হয়েছে। এবং তোমরা জানো যে জাতিসংঘের একটা ট্রাফিকিং নামে একটা আলাদা আইন আছে। এই আইনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে ট্রাফিকিং হচ্ছে কেউ যদি কাউকে প্রতারণা করে ঘর থেকে বের করে নিয়ে আসে, এটাও ট্রাফিকিং। তো তারা বলতেছে তাদেরকে এরকম একটা সুন্দর জীবনের প্রলুব্ধতা দেখিয়ে, লাভ জিহাদের প্রলুব্ধতা দেখিয়ে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে, এবং বের করে নিয়ে এসে তাদেরকে এরকম প্রায় 50,000 মেয়েদেরকে অপহরণ করা হয়েছে। ফলে এই যত খ্রিস্টান অর্গানাইজেশন আছে আমেরিকাতে, তারা আমেরিকান সরকারের কাছে বারবার আহ্বান জানাইছে যে খ্রিস্টান মেয়েরা সেখানে পারসিকিউটেড মরে যাচ্ছে, ফলে আপনি মিশরে তাড়াতাড়ি ইন্টারভেন করেন। কি ইন্টারভেন করতে হবে? সেখানে অর্থনৈতিক স্যাংশন আরোপ করতে হবে, সেখানে ইনভেস্টিগেশন করেন। দেখেছো? সো এই যে ইনভেস্টিগেশন, যে সংখ্যালঘুরা সেখানে পারসিকিউটেড হচ্ছে, ফলে সেখানে কি করতে হবে? সেখানে তোমার হচ্ছে সো এই যে আবার দেখো, এখন আমেরিকানদের আবার একটা আইন আছে, রিলিজিয়াস লিবার্টি ল। তারা সেই আইন এটা এরকম করছে যে পৃথিবীর কোথাও যদি কেউ যদি ধর্মীয় ভাবে পারসিকিউটেড হয়, আমেরিকা সেখানে যে ইন্টারভেন করতে পারবে। সো দেখো এই যে সেখানকার যে ইন্টারেস্ট গ্রুপ গুলো আছে, তারা বলতেছে যে সেখানে ইন্টারেস্ট গ্রুপ গুলোকে কি করতে হবে? ইন্টারভেন করতে হবে। আরো আরো খুব ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশে যে জুলহাস মান্নান একটা এলজিবিটি অ্যাক্টিভিস্টকে জেএমবি না সরি এটা আইএস না কারা কারা জানি কথিত আর কি, তারা জবাই করে মেরে ফেলছিল। তোমরা জানো ঘটনাগুলো? দেখেছো না? দেখেছো? ফলো করেছো তোমরা? আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. শুনেছিলাম। সো দেখো আমেরিকা এগুলো নিয়ে বিবৃতি দিয়েছে, তাই না? এগুলো নিয়ে তারা দেয়ার কনসার্ন, সেখানকার অনেক অর্গানাইজেশন এগুলো নিয়ে খুবই কনসার্ন, যে এখানে এলজিবিটি অ্যাক্টিভিস্ট নাই, ঠিক নাই। সো এই যে দেখো হিউম্যান রাইটস গ্রুপ, রিলিজিয়াস গ্রুপ, তারা একটা দেশের ফরেন পলিসিকে কিন্তু এভাবে শেপ করে। আমেরিকা দেখা যায় যে কি কিছু কিছু দেশে, যেহেতু মিশরের সঙ্গে তার আবার একটা সম্পর্ক আছে, এই জন্য মিশরে সে কিন্তু ইন্টারভেনশনে যায় নাই। কিন্তু চায়নাতে সে এখন দেখতেছে, চায়নাতে সে আবার সেই ইন্টারভেনশনটা নিচ্ছে, যে চায়নাতে উইগুরদের উপর নির্বাচন। সো দেখো আবার সে দেখো ডিআর কঙ্গোতে মানুষ মারা যাচ্ছে, সেখানে সে ইন্টারভেনশন নিচ্ছে না। সো সেখানকার যারা পলিসি গ্রুপ, এই যে আমি যেটা বললাম আর কি, যে খ্রিস্টান অর্গানাইজেশন, তারা যখন রাষ্ট্রের সঙ্গে লবি করে যে এখানে তো পারসিকিউশন হচ্ছে, আপনি এখানে ইন্টারভেন করেন, তখন রাষ্ট্রের এই যে নানান ইন্টারেস্ট গ্রুপের কারণে রাষ্ট্রের পলিসি কিন্তু চেঞ্জ হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? রাষ্ট্র কোন কোন দেশে ইন্টারভেন করে, কোন কোন দেশে করে না। ক্লিয়ার? Yes, sir. আর লাস্ট ওয়ান হচ্ছে সফট পাওয়ার। আচ্ছা, আগে একটা রাষ্ট্র কি করতো? ডিরেক্ট আরেকটা রাষ্ট্রে ইন্টারভেন করতো, এবং প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের নানান স্বার্থ থাকে। যেমন আমেরিকান রাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে অনেক স্বার্থ আছে, আবার বাংলাদেশের আমেরিকানদের অনেক স্বার্থ আছে। আমেরিকা চায় এখানে হচ্ছে বিনা পয়সায় তারা শুল্ক, এটার নাম কি, তারা এখান থেকে প্রচুর পরিমাণে, তাই না, তাদের তৈরি পোশাক শিল্প সহ নানান কিছু তারা এখান যাতে পায়, তারা এখানকার এই যে বঙ্গোপসাগরে তারা যাতে একটা অ্যাক্সেস পায়, তাই না, বাংলাদেশের সরকারের সঙ্গে, তাই না, সরকারের নানান পলিসিতে তাদের স্বার্থগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, চায়নাকে যাতে মানে সাপ্রেস করে রাখা যায়। আবার বাংলাদেশ সরকারও চায় যে আমেরিকাতে তার কিছু রেমিটেন্সটা একটু বেশি আসুক, আমেরিকাতে তার পণ্যগুলো শুল্ক মুক্ত ভাবে থাকুক। প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে প্রত্যেক রাষ্ট্রের এরকম ইয়া থাকে। কিন্তু পৃথিবীতে যারা বড় বড় রাষ্ট্র, বিগ বিগ পাওয়ার, তারা ছোট ছোট রাষ্ট্রে আগে তো ডাইরেক্ট ইন্টারভেনশন করতো, তারা এখন ডাইরেক্ট ইন্টারভেনশন করে না। তারা কি করে? সেখানে তাদের পক্ষে মতামত তৈরি করবে, তাদের পক্ষে একটা পলিসি যদি হয়, এমন একটা পলিসি হলো যেটা তাদের বিপক্ষে যাবে না, সেখানে কন্ট্রিবিউট করতে পারবে, এইরকম কিছু জনগোষ্ঠী তৈরি করে। এটাকে বলে সফট পাওয়ার বা স্মার্ট ডিপ্লোমেসি। এটা প্রথমে শুরু করেছিল তোমার দেখা গেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায়, ফার্স্ট শুরু করেছিল রাশিয়ানরা।
তোমরা দেখবা যে রাশিয়ানরা ছিল মোস্টলি কমিউনিস্ট, ফলে তাদের স্বার্থগুলো যাতে বাংলাদেশ রাষ্ট্রে এগুলা রক্ষণাবেক্ষণ হয়, তো এখানে ওই রক্ষণাবেক্ষণের জন্য একটা সুনির্দিষ্ট গ্রুপ দরকার। সেই সুনির্দিষ্ট গ্রুপ কারা হবে? তখন তারা এখানে কি করেছে, এই যে কচি কাচার আসর, খেলাঘর, তোমরা নাম শুনছো না, এগুলোকে তারা প্যাট্রোনাইজ করেছে। তারপর তুমি দেখবা যে নানান ধরনের কালচারাল অর্গানাইজেশনকে তারা প্যাট্রোনাইজ করেছে। সো যে কচি কাচার আসর করতেছে, খেলাঘর করতেছে, সে কচি কাচার আসর করতেছে, সে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, তাই না, সিপিবি, এরকম হয়ে তারা রাশিয়ান স্বার্থগুলোকে মোস্টলি তারা কিন্তু দেখভাল করতো। আমেরিকা দেখো, আমেরিকাও এটা বাংলাদেশে এখন প্র্যাকটিস করে। আমি কাউকে মানে সরি, আমি কাউকে ছোট করছি না, বা তোমরা তোমাদের কাউকে অ্যাটাক মানে তোমাদের মানে তোমরা কেউ পার্সোনালি জিনিসটা কিনে, আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য বলছি না। বাংলাদেশে দেখবা আমেরিকা অসংখ্য ইউথ পলিসি করে, হ্যাঁ, সো ইউথদেরকে নিয়ে প্রোগ্রাম করে, তাই না? দেখো না যে তোমরা কয়েকদিন পর পর দেখো না, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকগুলো ইউথকে আমেরিকা ঘুরে নিয়ে আসে নানান, তাই না, তোমার হচ্ছে প্রজেক্টের মধ্যে দিয়ে। শুনে দেখাছো না তোমরা এই প্র্যাকটিস গুলো, দেখো না? Yes, sir. It's a Hult Prize and everything. নানান ধরনের এই যে প্র্যাকটিস। সো কেউ যদি আমেরিকাতে যায়, তাই না, সো আমেরিকা কি করে, তাদের মধ্যে আমেরিকান যে তার আমেরিকার প্রতি তার এক ধরনের বন্ধুত্ব বা এক ধরনের ভালোবাসা তৈরি কাজ করে। সো এই ভালোবাসার জায়গা থেকে সে কি করবে, বাংলাদেশে যখনই পলিসিস প্রোগ্রামস হবে, তাই না, আমেরিকান স্বার্থগুলো কিন্তু ইউথরা দেখবে। এই জন্য দেখবা বাংলাদেশের যতগুলো ইউথ পলিসি, আমি যতগুলো দেখো, শুধু আমেরিকা না, ব্রিটিশরাও ইউথ পলিসি করে, যে ডেমোক্রেসি ওয়াচের নামে, চায়নারাও ইউথ প্রোগ্রামের নামে অসংখ্য লোকদেরকে নিয়ে যায়। সো যেগুলো দেখবে চায়নার ইউথ প্রোগ্রামে যায়, এগুলো চায়নার ফরেন পলিসি গুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, হ্যাঁ, তারা কিন্তু একটা, এটাকে কি বলবো, এই যে এটাকে মানে তারা তাদের, হ্যাঁ, তাদেরকে ইউজ মানে খুবই শুনতে খুবই খারাপ শোনা যায় আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বাংলায় অনেকে এটাকে খুব নেগেটিভলি, যারা পলিটিক্যালি তারা নেগেটিভলি বলে আর কি, ভাড়া খাটে আর কি, এভাবে বলে আর কি। আমি এত নেগেটিভলি বলবো না, একাডেমিক ভাষায় বলবো আর কি, যে তাদের যে স্বার্থটা আছে সেই স্বার্থটা দেখাশোনা করে। এই জন্য তুমি দেখবো বাংলাদেশে অসংখ্য ইউথ পলিসি আছে, ইউথ ফোরাম আছে, ইউথ অর্গানাইজেশন আছে। সো এই ইউথ গুলা কারা চালায়, যারা দেখবো এগুলো হচ্ছে একটা স্মার্ট ডিপ্লোমেসির অংশ। সো থ্রু ইউথ প্রোগ্রাম, থ্রু চিলড্রেন প্রোগ্রাম, থ্রু দিস কাইন্ডস অফ প্রোগ্রামস, তুমি দেখবে প্রফেশনাল প্রোগ্রামও চালায়, ডাক্তারদেরকে নিয়ে যায়, সাংবাদিকদেরকে নিয়ে যায়, ইউনিভার্সিটি মাস্টারদেরকে নিয়ে যায়। সো যারা যারা যায়, তুমি দেখবে যে আমেরিকান ফরেন পলিসির প্রতি তাদের এক ধরনের মানে, হ্যাঁ, এক ধরনের সফট কর্নার কাজ করে। ফলে বাংলাদেশ রাষ্ট্রে কোনো ধরনের এমন কোনো পলিসি হলে তারা সেখানে কন্ট্রিবিউট রাখতে পারে, আবার সেখানে যাতে আমেরিকান স্বার্থটা যাতে ঠিক থাকে বা চায়নার স্বার্থটা যাতে ঠিক থাকে, সেগুলো তারা হচ্ছে, হ্যাঁ, এগুলো দেখভাল করে। বুঝছো জিনিসটা? সরি, খুবই আমি রাশ বলেছি, তোমাদের অনেকেই ইউথ নানান প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকতে পারে, আমি কাউকে স্যার হার্ট করার জন্য বলি নাই, আমি সরি, হ্যাঁ, আমি আবার অ্যাপোলজি, হ্যাঁ, আমি কাউকে হার্ট করার জন্য জিনিসটা বলছি না। ইয়েস প্লিজ বলো। স্যার এই যে ইউথ পলিসি ফোরাম বা এই ধরনের এজেন্ডা গুলো তো স্যার সবগুলো হচ্ছে নিও লিবারাল অ্যাপ্রোচ বা নিও লিবারাল গ্লোবালাইজেশনের একটা অংশ, তাই না? ইয়েস ইয়েস। স্যার এই যে ধীরে ধীরে ব্রেইন ওয়াশটা হচ্ছে স্যার, আমরা সরি, দেখে আমি তো এভাবে কিছু ব্রেন বলতে ওয়াশ শব্দ চাচ্ছি না। আকারে বলতে চাচ্ছি না, এটা অনেকে নেগেটিভলি নিবে। ব্রেন ওয়াশ বলা মানে হচ্ছে কারো, জি হ্যাঁ, জি স্যার, স্বীয় অবশ্যই। এজেন্সিকে অস্বীকার করা। ভাড়া খাটা বলাটাও এটা খুবই টাফ। যদি আমরা ইউনিভার্সিটিতে থাকতে যখন পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতাম, আমরা এইভাবে গালি মানে চিল্লাপাল্লা করতাম আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে রাষ্ট্রের স্বার্থকে মানে হচ্ছে না দেখে অন্য স্বার্থকে দেখে, এগুলা। সরি, হ্যাঁ, ইয়েস প্লিজ বলো, তোমাকে না স্যার, থামালাম। আর কিছু হ্যাঁ না, thank you. হ্যাঁ বলো, বাকিদের আলাপ শুনি। আদ্রিতা শামস, আদ্রিতা, নাজালা, anything would like to add? Sir, just চিন্তা করতেছি, I guess. কেন? হ্যাঁ, না, হঠাৎ আপনি ইউথ পলিসি নিয়ে যে কথাটা বললেন, এটা নিয়ে আচ্ছা সরি, এটা প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনাল অর ডোন্ট টেক ইট অ্যাজ হার্ড, হ্যাঁ, ইটস বাট দিস ওকে। ইজ দ্য রিয়ালিটি। হ্যাঁ, প্রত্যেক রাষ্ট্রই তার ফরেন পলিসিগুলো যাতে অন্য রাষ্ট্রে স্মুথলি চলে, এখানে কিন্তু টু ওয়ে গেইন হয়। যারা ইউথ তারাও তাদের প্রফেশন নানান কাজে, হ্যাঁ, তারা এই প্রোগ্রামগুলোকে ইউটিলাইজ করে, তাদের এটা কিন্তু তাদের জন্য অনেক ক্ষেত্রে লাভের জায়গা থাকে, আবার ওদের জায়গা থেকে মানে উইন উইন, সবার জন্যই লাভ, বুঝো নাই? ইয়েস স্যার, মানে আরো ওয়েলফেয়ার তো আছে, বাট হ্যাঁ। ইন্টারেস্ট এট দি বেস, স্যার। বাট এটার হচ্ছে কিছু হিডেন এজেন্ডাও আছে, সেগুলো মাথার মধ্যে রাখবা, এই আর কি। এই জন্য আমি কিন্তু খুব স্কেপটিক্যাল যে এই ইউথ পলিসি, ইউথ ফোরাম, আমি এগুলো নিয়ে খুব স্কেপটিক্যাল, হ্যাঁ, মানে কারণ তারা তো বিহাইন্ড পলিটিক্স গুলো সম্পর্কে মোস্ট অফ আস আর নট অ্যাওয়ার, বুঝছো? ফ্রম কিন্তু স্যার এখন হ্যাঁ বলো নাজালা, বলো।
এখন কিন্তু স্যার এখন ডিসকাশনের জন্য তো ইউ ডু নিড আ প্ল্যাটফর্ম যেখানে সবাই এসে কথা বলতে পারবে, ডিসকাস করতে পারবে। হ্যাঁ অবশ্যই 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 এখন ডিসকাশন প্ল্যাটফর্ম হিসেবে তো এটা একটা ভালো দিক। হ্যাঁ ভালো মানে দিক। অবশ্যই বললাম না, এটা ওকে, মানে ইট ডাজন্ট মিন যে এটার কোনো ইয়া নেই, সোসাইটিতে কোনো ইমফ্যাক্ট বা এফেক্ট নেই। অবশ্যই ইমফ্যাক্ট আছে, হিউজ ইমফ্যাক্ট আছে। নানান ধরনের পলিসিস প্রোগ্রামে কিন্তু হিউজ ইমফ্যাক্ট তৈরি করে। বাট একই সঙ্গে এরা যে রাষ্ট্র বা যাদের দ্বারা ফান্ডেড হয় তাদের স্বার্থটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো না, বাংলাদেশের সবচেয়ে কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি তোমার হচ্ছে বিদেশি ফান্ড আসতো এক সময়? বাংলাদেশের এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলাতে। কেন এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলাতে ফান্ড আসতো? তুমি দেখো বাংলাদেশের এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলাতে আমেরিকা একসময় প্রচুর ফান্ডিং করতো, শুধু আমেরিকা না, আরো কয়েকটা রাষ্ট্র। সো এবং প্রচুর পরিমাণে পিএইচডি দিত। কিভাবে পিএইচডি দিত? যে এগ্রিকালচার, বাংলাদেশের যে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে ময়মনসিংহ, আমি জানি না তোমরা এটাকে চিনো কিনা, এটা কিন্তু হিউজ রেপুটেশন আছে পাকিস্তান আমল থেকে। হ্যাঁ, এবং সেখানে যতজন স্কলারশিপ পাইতো প্রথম কয়েক বছর 80-90 সাল পর্যন্ত, ম্যাক্সিমাম স্কলারশিপ পাইতো তোমার ভুট্টার উপর পিএইচডি করার জন্য। সো আমেরিকানদের একটা প্রজেক্ট ছিল যে বাংলাদেশে তারা পোল্ট্রি চিকেন, পোল্ট্রি মুরগি এগুলা আমাদের এখানে, এটাকে তারা কি করবে তোমার হচ্ছে এইটা এইটার একটা ওয়াইড স্প্রিড, হ্যাঁ, এটার তোমার হচ্ছে এটা চারদিকে ছড়াই দিবে। এখন বাংলাদেশের কোনো এক্সপার্ট নাই, ফলে এক্সপার্ট গুলোকে নেওয়ার জন্য তারা শুধু যে মুরগির খাবারের উপর তাদেরকে পিএইচডি দিয়ে তাদেরকে, সো এরপর তারা প্রচুর ইনভেস্ট করেছে। এরপর বাংলাদেশ এখন দেখো কি পরিমাণে পোল্ট্রি ইন্ডাস্ট্রিটা বুমিং করেছে, দেখেছো না? আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশে দেখবা আগে কৃষকদের প্রায় 8,000 জাতের ধান ছিল। আমাদের আগে দেখো না তোমরা, আমাদের অসংখ্য কৃষকের নিজস্ব যে বিড়ি, তারপর হচ্ছে এটার নাম কি ফাইজাম, এই যে কাটারি ভোগ, তারপর হচ্ছে চামারা। আমরা ছোটবেলা, আমার এখনো মনে আছে, বলতো যে হচ্ছে এই যে এটার নাম কি, ইস্টের মধ্যে এই যে মামারা যদি থাকে নানি, ধানের মধ্যে চামারা যদি থাকে পানি। মানে এটা এত বেশি, যেখানে পানি হতো সেখানে তত বেশি এখানে ধান হতো, বুঝছো? সো অসংখ্য ইন্ডিজেনাস ইয়া ছিল। তো আমেরিকার যে কর্নেল ইউনিভার্সিটি বা ওদের এক বড় বড় প্রজেক্ট ছিল, তো ওরা কি করেছে, এখানকার যারা এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো ছিল এদেরকে ধান গবেষণার নামে আমাদের যে ইন্ডিজেনাস যে ধানগুলো ছিল এগুলাকে তারা নিয়ে যায় তাদের দেশের ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে। করে তোমরা জানো যে কিছু বড় বড় বিগ বিগ কোম্পানি আছে, কোম্পানিগুলো সেখানে এখানে ইনভেস্ট করেছে, স্টুডেন্ট গুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পয়সা দিয়েছে। তো নিয়ে যাওয়ার পরে তারা কি করেছে, তারা হচ্ছে এই যে ধানগুলোর এক একটা জিন গুলাকে চেঞ্জ করে ফেলছে, নাম চেঞ্জ করে ফেলছে। জেলখানার কয়েদিদেরকে যেভাবে নাম্বারিং করে না, এখন দেখবা আমাদের এটার নাম কি, ধানগুলোকে এভাবে নাম্বারিং করে ফেলছে, ব্রি 1-2, ইরি 1-2। আমরা জানিও না যে কোন ধানের কি নাম, এগুলো আমাদের ইন্ডিজেনাস এগুলো হারাই গেছে। হারিয়ে যাওয়ার পরে তারা জিএম বলতেছে এগুলোকে অতি উৎপাদন হবে, এই হবে সেই হবে করে, এই যে বিগ বিগ কোম্পানিগুলা মনসান্টো, মাহাইকো, এই কোম্পানিগুলা তারা এখন বীজের ব্যবসা, সিনজেন্টা নাম শুনবা তোমরা। আগে কৃষকরা কি করতো, আমি এগুলো নিয়ে কাজ করেছি তো আমি এগুলো জানি। হ্যাঁ, তোমার হচ্ছে আগে কৃষকরা বাংলাদেশের স্থানীয় পর্যায়ে তারা হচ্ছে নিজেরাই ধানের বীজ সংরক্ষণ করত। এখন তারা নিজেরা ধানের বীজগুলো সংরক্ষণ করা লাগে না। এখন দেখবে যে বাংলাদেশে তারা এগুলোর নাম দিছে কি, লাল তীর, চান্তারা, কি কি জানি নাম দিয়া কৃষকদের কাছে তারা বীজগুলো বিক্রি করে। সো দেখো আমার দেশের ধান, এই বীজগুলা তারা পশ্চিমে যায়া এটা একটা শেফ নিয়া কোম্পানির কাছে যায়া এখন আমাদের কাছে বিক্রি হচ্ছে এবং আমাদের এখানে এগুলা চাষ হচ্ছে। অ্যাপোলজি ইন্টারনেট হচ্ছে আবার ঝামেলা করতেছে, শোনা যাচ্ছে এখন নাজালা? ইয়েস স্যার। স্যার বাট এটা কিরকম ব্যাপার, আমাদের ধান নিয়ে আমাদের কাছে বিক্রি আমার কাছে করছে? বিক্রি করতেছে। এখন দেখো বাংলাদেশে এখন যে পরিমাণ ধান তোমার হচ্ছে ইয়া হয়, এটার নাম কি, উৎপাদন হয়, প্রায় 10 ভাগ ধানি জমি বিদেশি কোম্পানির চারা দিয়ে চাষাবাদ হয়। এবং বলা হচ্ছে যে আগামী কয়েক বছর পরে সবগুলা কোম্পানিদের দখলে চলে যাবে। আমার কথা শোনা যাচ্ছে না ফ্লাকচুয়েট করছে ইন্টারনেট? নো স্যার, শোনা যাচ্ছে। সো তুমি চিন্তা করো যে আমাদের অনেকগুলা তোমার হচ্ছে ধানি ক্ষেত, বা চিন্তা করো এগুলা অলরেডি হচ্ছে বিদেশিদের কোম্পানিগুলা বিক্রি হচ্ছে। সো দেখো তারা এই যে আমাদের এখানে অসংখ্য এই যে তোমাদের ইউথদেরকে, স্টুডেন্টদের স্কলারশিপদেরকে নিয়ে, হ্যাঁ, আমাদের এখান থেকে ধান নিয়ে আবার আমাদের কাছে বিক্রি করতেছে। সো তাদের পয়সা কিন্তু ইনকাম হচ্ছে, তাই না? তাদের কিন্তু পয়সা ইনকাম হচ্ছে। সো তারা কিন্তু এই যে বীজগুলা সো কল্ড আমাদের সুন্দর সুন্দর নাম দিয়ে, লাল তীর, এই সমস্ত, হ্যাঁ, এখানে দেখবা নানান, আবার তাদের এখানকার ইন্ডিজেনাস নানান এখানকার কিছু ইয়া থাকে, নেটিভ ইনফরমেন্ট থাকে, নেটিভ অর্গানাইজেশন থাকে, ওদের সঙ্গে লিয়াজু করে আবার মানুষের কৃষকদের কাছে বিক্রি করতেছে।
তাই না? সো দেখো ফরেন পলিসি গুলো কিভাবে ফাংশন করে। সো প্রচুর স্কলারশিপ দিল, এখন আবার তোমাদের উপর এগুলো তোমাদের কাছে বিক্রি করে তাদের পয়সা পাতি সবগুলো উসুল হয়ে যাচ্ছে। আবার দেখো আমেরিকান ফরেন পলিসি, আমাদের এখানে ইউএসএআই নারী শিক্ষা, অমুক শিক্ষা, তমুক শিক্ষা, হিউম্যান রাইটস, তারা প্রচুর পরিমাণে ফান্ডিং করে, হ্যাঁ, শিক্ষা, এক্সট্রিমিজম, এই সেই। আবার তারা কি করে, তোমার হচ্ছে আমাদের এখানে তাদের এই ধরনের ইয়াগুলা করতে যায়, তারা দেখবা তাদের এই যে শেল, অক্সিডেন্টাল, শ্যাভরন, তাই না, এই কোম্পানিগুলো এখানে আমাদের এখান থেকে প্রচুর ন্যাচারাল রিসোর্স গুলো তারা কি করে, তোমার হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে ইনকামও করে। সো তারা একদিকে দেয় আবার নেয়, মানে সবকিছু একটা একটা দেয়ার আর তোমার হচ্ছে টু ওয়েজ। ইয়েস, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইফ ইউ উড লাইক টু অ্যাড এনিথিং এলস। Would you like to add anything else? স্যার আমি একটু আমাদের আপকামিং কুইজ বা আমি যেটাই হোক সেটা সম্পর্কে আচ্ছা, জানতে এগুলো নিয়ে আমরা চাচ্ছিলাম। পরে আলাপ করব Okay, sir. ক্লাস লেকচার নিয়ে। এনিথিং you would like to add from me? এগুলা কি আজকে নতুন করে হুট করে নিউ আকারে, মানে নতুন ধরনের জায়গা থেকে শুনলে এরকম মনে হচ্ছে? তো বিশেষ করে যে ইউথ পলিসিটা আসলে এভাবে কখনো ভাবি নাই। আচ্ছা আচ্ছা, ওকে। বাকিগুলো, তুমি ইন্টারনেট একটা মানে স্মার্ট ডিপ্লোমেসি, এটা হিলারি ক্লিনটন চালু করছে। স্মার্ট ডিপ্লোমেসি বলে, স্মার্ট, হ্যাঁ, তুমি সার্চ দিলেই বুঝতে পারবে হোয়াট ইজ স্মার্ট ডিপ্লোমেসি। ওকে নাজালা। তো স্যার অ্যাকচুয়ালি মানে ধরেন এখন আমেরিকা বা যারা ডেভেলপ কান্ট্রি আছে, যারা বড় বড় পাওয়ার আছে, তো তারা আসলে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তাদের স্বার্থের জন্য, মানে ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট। তারা থ্রু ফান্ডস এন্ড থ্রু ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস তারা তাদের সেলফ ইন্টারেস্টকে স্ট্রং করার জন্য আসলে ইনভেস্ট করে। ব্যাপারটা হচ্ছে কি এরকম দাঁড়াচ্ছে, মানে রিসার্চ বা এনিথিং লাইক এনি সর্ট অফ হেল্পের মধ্যেও আই গেস ওদের ন্যাশনাল ইন্টারেস্ট আছে। ইজ ইট সো? আচ্ছা আচ্ছা, এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই রাষ্ট্রের এই ইস্যুগুলো মাথার মধ্যে রাখবা। আমি এই যে পুলিশের বাড়ি খাওয়া মানুষ, হ্যাঁ, এই যে জিএম বিটি বেগুন, এগুলোর বিরুদ্ধে আমরা স্টুডেন্ট লাইফে আমরা কিন্তু লড়াই করছি। তোমরা যেরকম স্টুডেন্ট লাইফে সড়ক আন্দোলন করেছো, এই আন্দোলন করেছো, আমরাও মাঠে নামতাম, এক সময় মাইট পিট করতাম, পিটা খাইতাম, যদিও ওই আন্দোলনগুলোর সময় দেশে ছিলাম না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সো এই যে দেখো, বলে যে কি আমাদের দেশে কিন্তু, তুমি কি ডু ইউ থিঙ্ক যে আমাদের দেশে বেগুনের কোনো অভাব আছে? বাংলাদেশের মানুষ আলুর পরে বোধহয় সবচেয়ে বেগুন খায়, হ্যাঁ, কিন্তু এটার কোনো শর্টেজ নাই। এখানে কৃষকের সুন্দরী নানান জাতের তোমার হচ্ছে বেগুন আছে। কিন্তু এই যে কোম্পানিগুলা বীজ বেচার ধান্দায় ওরা কি করছে, আমাদেরকে বলছে যে এমন বেগুন তারা বিক্রি করবে যে বেগুনে পোকা ধরবে না। চিন্তা করো, যে বেগুনে পোকা খাবে না সে বেগুন মানুষ খাবে, হ্যাঁ। এবং তোমরা জানো যে বাংলাদেশে এমনি আমাদের যে স্বাস্থ্যের যে নাজুক অবস্থা, তারা জিএম খাবার, এই যে বাংলাদেশে দেখো এখন তোমার হচ্ছে এটার নাম কি বলে, যে জিএম খাবারের অসংখ্য, এটা নিয়ে হিউজ ডিবেট আছে, পক্ষে বিপক্ষে নানান ধরনের ডিবেট আছে। সবচেয়ে বড় ডিবেট হচ্ছে, অনেকে বলেন যে আমাদের দেশে যে ফিজিক্যাল মানে যে চাইল্ড উইথ ডিসএবিলিটি, হ্যাঁ, তারপর মেয়েদের এটার নাম কি হচ্ছে, যে তুমি দেখবা যে অসংখ্য এখন অনেক মেয়ের বাস্তবতা হচ্ছে তাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, মানে ইনফার্টিলিটি কি রকম যে একটা প্রবলেম কল্পনা করতে পারবা না। এটার জন্য সবচেয়ে বড় বড় কিছু প্রবলেম দেখবে, একটা হচ্ছে সয়াবিন তেল, একটা হচ্ছে মানে যে বাজে আকারের সো কল্ড গোল্ডেন রাইস, জিএম রাইস, এগুলো কিন্তু মেইনলি প্রধানত এগুলো কিন্তু দায়ী, হ্যাঁ। এখন আসো, সয়াবিন তেল কিন্তু সবগুলো জিএম না, কিন্তু কোনটা জিএম কোনটা জিএম না আমরা এটা জানি না। বাংলাদেশে যা সয়াবিন তেল আসে তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে জিএম। সো তুমি দেখো এগুলো যখন আসে, এই যে তারা এগুলা বিক্রি করে, এই সে এগুলো অনেক কিছু করে, হ্যাঁ। সো এখন যে জায়গাটা দেখো, আমরা কিন্তু এগুলো জানি না, এবং আমাদের দেশের লোকজনও কিন্তু এগুলো জানে না, এগুলো নিয়ে আমরা কখনো, তাই না, এগুলো কোনো রেসিস্ট করতে পারি না, বুঝছো জিনিসটা? সো এগুলো আবার রেসিস্ট করতে গেলে ওরা কি করে, সবচেয়ে ওর্স থিং হচ্ছে, আমি তোমাদেরকে বলি, আগে লর্ড ক্লাইভের নাম শুনছো না? হু ইজ লর্ড ক্লাইভ? ইয়েস স্যার। কে? এই যে কলোনিয়াল ব্রিটিশ, তাই না, পলাশী যুদ্ধে আক্রমণ করে বাংলা দখল করছে। আগে ওরা যুদ্ধ করে আমাদেরকে বাংলা দখল করা লাগতো, এখন কিন্তু যুদ্ধ করা লাগে না। এখন কোন একটা মন্ত্রী, এমপি, সচিব, বড় সরকারি কর্মকর্তা, তাকে যদি $100-200 দিয়ে দেয়,
মানে টাকাও দেওয়া লাগে না, তাকে একটা গাড়ি দিয়ে দিল, তার ফুলারে স্কলারশিপ দিয়ে বিদেশে নিয়ে গেল, দ্যাটস ইট। তখন সে অনুমতি দিয়ে দিল। তা আগে যে তোমার হচ্ছে ভূমিগুলো ডিরেক্ট দখল করতে, এখন আর ডিরেক্ট দখল করা লাগে না। এই যে সো কল্ড স্মার্ট, হ্যাঁ, এই যে সফট ডিপ্লোমেসি, এগুলোর নামে এই যে তখন কি করে যে বলে যে আমার এই প্রোডাক্টটা আপনার দেশে আমি এগুলাকে এভাবে কি করতে চাই, এক্সপেরিমেন্ট করতে চাই, আপনার সো কল্ড বিটি বেগুনের আমি এটা চাষবাস করতে চাই। সো এখানে যদি কাউকে হচ্ছে তুমি যদি পয়সাপাতি দিয়ে দাও, বুঝছো জিনিসটা? সো তুমি যদি কাউরে যদি পয়সাপাতি দিয়ে দাও তখন কি হবে? সো পয়সাপাতি কাউরে যদি তুমি দিয়ে দাও তখন ওই দেশের ওই সুনির্দিষ্ট ওই কোম্পানির বীজটাই তোমার মাটিতে সেগুলো সেল হবে, এগুলাই রোপণ হবে। সো আগে তারা যে রেভিনিউর জন্য তোমার যুদ্ধ করে তোমার জমিগুলাকে তারা আক্রমণ করে যুদ্ধ করে দখল করতো, এখন আর যুদ্ধ করে দখল করা লাগে না, খুব সফটলি সুন্দর ডিপ্লোমেসির মধ্য দিয়া তোমার জমিগুলো দখল করতেছে, কারণ তোমার জমির মধ্যে তার প্রোডাক্টই বিক্রি হচ্ছে। বুঝছো জিনিসটা? সরি আমি খুব নেগেটিভলি বললাম আর কি। ইট ইজ নট ফর মানে নট টু হার্ট এনিওয়ান। ইউএসএ এত শয়তান। নো নো নো, এভাবে বলা ঠিক না। প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ, অনেক কিছু আছে। হ্যাঁ, ইট ইজ নট অনলি দ্য ইউএসএ, ইউকে, তোমার হচ্ছে চায়না, সবারই আলাদা আলাদা স্বার্থ আছে এবং সবাই সবার স্বার্থ। আমাদের বন্ধুরা দেখি না চায়নাতে যায় ইউথ ফোরাম করে, ব্রিটেনে যায় ডেমোক্রেসি ওয়াচ করে। তোমরা এই যে অ্যাক্টিভ সিটিজেন করো নাই কেউ ডেমোক্রেসি ওয়াচের? ও মাই গড, এগুলা কইরো কইরো, এগুলা যায় একটু শিখা টিকে আইসো, কি কি শিখায়। হ্যাঁ, তোমাদেরকে মানবাধিকার শিখাবে, ফ্রিডম অফ স্পিচ শিখাবে, অনেক কিছু শিখাবে, এলজিবিটি শিখাবে। হ্যাঁ, অনেক অনেক কিছু শিখাবে। মনে হবে যে বাংলাদেশের জনগোষ্ঠী কিছুই জানে না, বাংলাদেশের সো কল্ড বাংলাদেশকে উদ্ধার করতে হবে। ওই যে আবু লুগত যে আলাপটা করেছেন, হ্যাঁ, এরা গান জানে না, গান শুনতে পারে না, স্কুলে যেতে পারে না, তারা আজকে থেকে গান শুনতে পারবে, স্কুলে যেতে পারবে, উদ্ধার করতে হবে। বুঝছো জিনিসটা? সো দেয়ার আর তোমার হচ্ছে বিহাইন্ড পলিটিক্স। বুঝছো? বুঝছো নাজালা? Yes, sir. Yes. আমি তোমাদেরকে একটু ডিফারেন্ট আই দেওয়ার চেষ্টা করলাম বিয়ন্ড দ্য টেক্সট বুক। হ্যাঁ, এগুলো টেক্সট বুকে নাই। ওকে, যাই হোক, সো ফরেন পলিসি তোমরা একটু ভালো করে পড়ে নিবা। তোমাদের ফরেন পলিসির জন্য রিডিংটা ডোন্ট গো থ্রু দ্য র স্কিন, জাস্ট গো থ্রু তোমার হচ্ছে এই যে আমি যে ইয়াটা দিয়ে দিলাম, এই যে এটার নাম কি বলে, আমি রেকর্ডিংটা পজ করে ফেলি। ফাইনালে কিন্তু প্লিজ রিমাইন্ড দ্যাট ফাইনালে আমাদের হচ্ছে একটা পার্ট হচ্ছে রিজাইন, সরি রেজিম। রেজিমটা আমি দুটো জায়গায় আলাপ করেছি, রেজিম টাইপ আর ভেরিয়েশন ইন রেজিম। এটা দেখবা। ফরেন পলিসি আলাপ করলাম, আই হ্যাভ অলরেডি ডিসকাসড বাংলাদেশি কনস্টিটিউশন, স্পেশালি জুডিশিয়ারি, তারপর অ্যাডমিনিস্ট্রেশন এবং লেজিসলেচার, এটা আলাপ করে ফেলছি। সো আমি তিনটা আলাপ করে ফেলছি। আমাদের আর দুটো টপিক থাকবে ফাইনালের জন্য, ইলেকশন আর হচ্ছে গভর্নমেন্ট, শেষ, আর কিছু না। ওকে, আই থিংক আমরা শেষ করে ফেলতে পারবো আগামী সপ্তাহে। ওকে, এনি কোশ্চেন? স্যার ফাইনাল নিয়ে প্রশ্ন ছিল, বলো। সেটা হচ্ছে আমাদের ফাইনালের ডেট তো এখনো ফিক্স করেন নাই, কিন্তু যেহেতু আমরা 3টা প্রশ্নের উত্তর দিব, আমাদের সময় কতটুকু হতে পারে স্যার? ক্লাস টাইম, আর আমি এক্সট্রা কিছু টাইম বাড়াই দিব। ওকে, টার্ন দিনে সাবমিট করে দিব। ওকে, স্যার আমার কাছে মনে হয় মিডে তো আমরা একটা বড় প্রশ্ন এবং একটা ছোট প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তো ব্যাপারটা একটু সহজ ছিল। যেহেতু এখন আমি ফাইনালে ফাইনালে আমি শর্ট কোশ্চেন নিলে ঝামেলা আছে, শর্ট কোশ্চেন আমি আর নিব না। হ্যাঁ, কারণ হচ্ছে শর্ট কোশ্চেনে কিছু ঝামেলা হয়। ওকে, আমি ডিরেক্ট যেহেতু অনলাইন, তোমাদের 3টা কোশ্চেনের মধ্যে আই থিংক মানে ইট ইজ সাফিসিয়েন্ট। ওকে, জি স্যার, ওটাই বলছিলাম যে বড় প্রশ্ন আসলে সাজাতে একটু সময় লাগে বা স্ট্রাকচার রেডি করতে যেহেতু একটু সময় লাগে, আমরা যদি আচ্ছা আমি সময় দিব, আরেকটু নো সময় প্রবলেম। পাইতাম। আমি ওকে সময় স্যার, দিব থ্যাংক ইউ। তোমাদেরকে, দেখবে যে অনেক সময় দিব, তোমরা লেখো। হ্যাঁ, লিখতে কার্পণ্য করো না, ক্রিটিক্যালি লিখো আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে, সো থ্যাংক ইউ। আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তোমাদের বন্ধুরা কেন যে জানি না, ওরা কেন যে মানে রাগ করে আছে, ক্লাসে আসেই না, ডিসকাশনে আসেই না। তুমি যদি এই যে ডিসকাশন শুনলা, তোমার কি আর দরকার আছে বাক্সে ঢুকে আবার টাইম 1 ঘন্টা ওয়েস্ট করা? নো স্যার। বুঝছো? এই জিনিসগুলো ওদেরকে বুঝাইতে পারলাম না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Bye bye, sir. আল্লাহ হাফেজ স্যার। Take care.